ভাই HSC-26 ভাই তোমাদের ভাই স্যালুট ভাই, তোমরা যারা নার্ভ ঠান্ডা রেখা 3টা ঘন্টা ভাই এই কোশ্চেনের পরীক্ষাটা দিছো ভাই, তোমরা ভাই ইনসেন ভাই, তোমাদের প্রতি ভাই আমার গভীর মন থেকে শ্রদ্ধা ভাই, তোমরা ইনসেন ভাই, ট্যালেন্টেড স্টুডেন্ট ভাই। কারণ এই কোশ্চেনে ভাই ধরা বাঁধা প্রিপারেশন নিয়ে তোমার মানে আমার মতো তো দেওয়া ভাই পসিবল না। আমি যে 1 ঘন্টাতে সলভ করছি আমি বুঝতে পারছি যে ভাই আসলে কীরকম ইনসেন তোমার কোশ্চেন এটা করছে। তো আসো আমরা এই কোশ্চেনগুলো একটু সলভ করি। আমরা আমাদের কোশ্চেন সলভে চলে যাই। প্রথম কোশ্চেনটা কী করছে? প্রথম কোশ্চেন করছে 20 মিটার উঁচু, প্রাস থেকে দিছে, এটা তোমার প্রাস থেকে দিছে যে 20 মিটার উঁচু দালানের ছাদ থেকে 180 গ্রাম ভরের টেনিস বলকে 180 গ্রাম ভরের টেনিস বলকে 65 মিটার পার সেকেন্ড দেখো আনুভূমিক বেগে নিক্ষেপ করছে। কত বেগে? 65 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে, অর্থাৎ এটা তোমার আনুভূমিক প্রাস। বুঝতে পারছো? এত নিক্ষেপ করা হলো দালানের পাদদেশ হতে, অর্থাৎ বিল্ডিংয়ের নিচতলা হইতে, নিচতলা বলতে যে নিচ হইতে 25 মিটার দূরে একটা পুকুর আছে যার চওড়া 14 মিটার, অর্থাৎ এই যদি হয় বিল্ডিং থেকে 25 মিটার দূরে একটা পুকুর আছে, আবার পুকুর নিজেই 14 মিটার চওড়া। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে কোশ্চেন করছে কি 0.7 সেকেন্ড পর টেনিস বলটির ভরবেগ নির্ণয় করো। তো ভরবেগ নির্ণয় করার আগে আমি কিছু ইনফরমেশন তোমাকে দিয়ে দিই। যেমন এইখানে আনুভূমিক বরাবর আদিবেগ কত, এটাকে আমি ইউএক্স ধরি। এই ইউএক্স তোমার সমান এই ইউএক্স ইকুয়ালস টু কত হবে? এই ইউএক্স সমান হবে তোমার 65 মিটার পার সেকেন্ড, এবং তোমার ইউওয়াই 0 মিটার পার সেকেন্ড। কেন? এটা তোমরা ইজিলি বুঝো, এটা বোঝা তেমন কোনো কঠিন না, এটা কোনো রকেট সায়েন্স না। দেখো তুমি কি করলা, তুমি এই বরাবর একটা বস্তুকে নিক্ষেপ করলা, বস্তু তো না, এটা তোমার কি বল, তাই না? হ্যাঁ, একটা বলকে নিক্ষেপ করছে, এটা কি এইভাবে পড়ছে, ওকে, এইভাবে নিচে পড়ে গেছে। এবং এটা তোমার কি, এটা হচ্ছে তোমার ইউএক্স 65 মিটার পার সেকেন্ড, ওকে। ইউআই দেখো উলম্ব বরাবর কিন্তু কোনো বেগ নাই, অর্থাৎ উলম্ব বরাবর কিন্তু বেগটা 0। এবং প্রাস করার সময় আমরা কিন্তু একটা জিনিস কিন্তু ধরে নেই, আনুভূমিক বরাবর কোনো বাধা থাকবে না। যেহেতু আনুভূমিক বরাবর কোনো বাধা নাই, তাহলে আনুভূমিক বরাবর কোনো কি নাই, ত্বরণ নাই। অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, বাট ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে, অভিকর্ষজ ত্বরণ। ওকে, এতটুকু তুমি বুঝতে পারছো। তাহলে আসো আমাদের কোশ্চেন করছে কি, আমাদের গ নাম্বার কোশ্চেন করছে 0.7 সেকেন্ড পর বলটির ভরবেগ কত। তাহলে একটা জিনিস তোমরা কিন্তু বুঝো, ভরবেগ বের করতে হলে আমাদের কি লাগবে? ভরবেগ বের করতে হলে আমাদের লাগবে হচ্ছে ভর এবং বেগ, এবং বেগ যেই দিকে ভরবেগ একই দিকে। ওকে, তাহলে ভর তো দেওয়া আছে 180 গ্রাম, বেগটা বের করলেই হয়। ধরো 0.7 সেকেন্ড পর বস্তুটা এখানে আসছে, তাহলে বস্তুর আনুভূমিক বরাবর একটা বেগ আছে, যে বেগটা চেঞ্জ হবে না, কারণ আনুভূমিক বরাবর কোনো কি নাই, ত্বরণ নাই। বস্তুর উলম্ব বরাবর একটা বেগ আছে, এটাকে Vx ধরো, এটাকে Vy ধরো। ওকে, তাহলে Vx আর Vy যদি বের যদি করতে পারো, তাহলে তুমি কি বের করতে পারবা? এই ভিটা বের করতে পারবা, লব্ধি বেগ। এবং এই লব্ধি বেগের মান কত হবে? আশা করি তোমরা এটা জানো, Vx স্কোয়ার প্লাস Vy স্কোয়ার। ওকে, তাহলে আসলে আমরা Vx আর Vy বের করি। তাহলে 0.7 সেকেন্ড পর বেগ, অর্থাৎ Vx ইকুয়ালস টু Ux হবে, এটা হচ্ছে 65 মিটার পার সেকেন্ড, এবং Vy ইকুয়ালস টু কত হবে? Uy প্লাস GT। এখানে Uy হচ্ছে 0, তাহলে 0 প্লাস 9.8 ইন্টু টি এর মান কত? টি এর মান হচ্ছে 0.7। এই অ্যান্সারটা কত হবে? দেখো আমি তোমাদের সুবিধার জন্য বা ভিডিও ছোট করার জন্য আমি কি করছি, অ্যান্সারগুলো লিখে রাখছি। তো অ্যান্সারগুলো আমি তোমাদের বলে দিই। ওকে, এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 6.86 মিটার পার সেকেন্ড। ওকে, 6.86 মিটার পার সেকেন্ড। তারপর আমি কি করতে পারি, এখন আমি চাইলে ভি এর মানটা নির্ণয় করতে পারি, অর্থাৎ ভি ইকুয়ালস টু কত? √ Vx স্কোয়ার প্লাস Vy স্কোয়ার, অর্থাৎ Vx কত? 65 স্কোয়ার প্লাস 6.86 হোল স্কোয়ার, কত হবে? অ্যান্সারটা তোমার হবে 65.36 মিটার পার সেকেন্ড। এটা যদি হয় বেগ, তাহলে ভরবেগ কত হবে? তাহলে ভরবেগটা তোমার হবে হচ্ছে আরেকটা এরকম যে m 180 গ্রাম, অর্থাৎ 180 ডিভাইডেড বাই 1000 ইন্টু 65.36, যা হবে এত কেজি মিটার পার সেকেন্ড। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো, সহজ একটা ম্যাথ ছিল। তারপর কোনটা? তারপর তোমার ঘ নাম্বার, নিক্ষেপণ বেগের মান কোন সীমার মধ্যে রাখলে? নিক্ষেপণ বেগের মান, আচ্ছা বেগের মান। ওকে, তাহলে বেগের মান কোন সীমার মধ্যে রাখলে? বেগের মান, নিক্ষেপণ বেগের মান। ওকে, নিক্ষেপণ বেগের মান কোন সীমার মধ্যে রাখলে উদ্দীপকের টেনিস বলটি পুকুরে পড়তে পারবে? দেখো এটা একটু, এই যে এটাকে বলা আসলে ক্রিয়েটিভ কোশ্চেন, তোমার মাথা খাটাতে হবে এখানে। কোশ্চেন যে কঠিন ব্যাপারটা এমন না, কোশ্চেন সহজ যদি মাথা খাটাইতে পারো। ওকে, আমি তোমাকে একটু বুঝাই এটা আসলে কি করছে, এটা কি বলছে। ওকে, মনে করো তোমার এই হচ্ছে বিল্ডিংটা, এই যে এই হচ্ছে বিল্ডিংটা, হ্যাঁ, এবং এই বিল্ডিং থেকে কত দূরে বলো তো? এই বিল্ডিং থেকে তোমার
বলতে পারো তোমার এই বিল্ডিং থেকে কত দূরে, 25 সেন্টিমিটার দূরে, তাই না? কত সেন্টিমিটার দিছে এখানে? বিল্ডিং হইতে 25 মিটার, 25 মিটার দূরে। এই দেখো এখানে বিল্ডিং হইতে 25 মিটার দূরে, ওকে, বিল্ডিংয়ের পাদদেশ হইতে। তাহলে এতটুকু কত? 25 মিটার। এই 25 মিটার দূরে একটা কি আছে বলো তো? এই 25 মিটার দূরে আমি বলতে পারি একটা পুকুর আছে, এরকম ধরো, এরকম একটা পুকুর আছে, যে এরকম একটা পুকুর আছে, ওকে। এই যে 25 মিটার দূরে এরকম একটা পুকুর আছে, যে এই পুকুরের যে দৈর্ঘ্যটা আছে, এই পুকুরের দৈর্ঘ্যটা তোমার কত? এই এতটুকু দৈর্ঘ্য, এটা তোমাদের 14 মিটার, ওকে। পুকুরের দৈর্ঘ্য তোমার 14 মিটার। এখন তোমাকে বলছে নিক্ষেপণ বেগের মান কোন সীমার মধ্যে রাখলে, অর্থাৎ তুমি যে নিক্ষেপটা করবা, এই যে তুমি কি এবার আবার নিক্ষেপ করলা না, এই যে এবার আবার নিক্ষেপ করবা না, এই নিক্ষেপণ বেগের মান কোন সীমার মধ্যে তোমার রাখলে টেনিস বলটি পুকুরে পড়বে। আচ্ছা দেখো, টেনিস বলটা সর্বনিম্ন যদি পুকুরে পড়তে চায় তাহলে বলো তো কতটুকু পথ অতিক্রম করা লাগবে? দেখো, টেনিস বলটা যদি পুকুরে যদি পড়তে চায় সর্বনিম্ন তার 25 মিটার দূরত্ব অতিক্রম করা লাগবে। 25 মিটার আনুভূমিকভাবে দূরত্ব অতিক্রম করা লাগবে যদি টেনিস বলটা তোমার পুকুরে পড়তে চায়। আবার টেনিস বলটাকে তুমি যদি পুকুরে ফালাতে চাও তাহলে ম্যাক্সিমাম 25 + 14 অর্থাৎ 39 মিটার অতিক্রম করা লাগবে। অর্থাৎ আনুভূমিকভাবে 25 মিটার থেকে 39 মিটার এর মধ্যবর্তী অবস্থানে তুমি যদি তার দূরত্ব রাখো, টেনিস বলের দূরত্ব, তাহলে কি হবে? টেনিস বলটা পুকুরে পড়বে। 25 থেকে কমে পড়লেও টেনিস বল পুকুরে পড়বে না, আবার 25 + 14 39 মিটার থেকে বেশি দূরে পড়লেও কি টেনিস বলটা পুকুরে পড়বে না। বুঝতে কি পারছো? অর্থাৎ আমি এখন দেখব কতটুকু বেগে ছুড়লে এটা ঠিক এই জায়গায় পড়বে, আর কতটুকু বেগে ছুড়লে এটা ঠিক এই জায়গায় পড়বে। আশা করি তুমি কোশ্চেনটা বুঝতে পারছো। ওকে, যদি কোশ্চেনটা বুঝতে পারো তাহলে আগে আমরা দেখি যে বলটা পুকুরে পড়তে বা ছাদ থেকে পড়তে কত সময় নেয়, এটা আমরা একটু দেখি। যেমন তোমার কিন্তু দিয়েই দিছে, তোমার কিন্তু এখানে ভাইয়া দিয়েই দিছে যে তোমার 20 মিটার উঁচু দালানের ছাদ, 20 মিটার উঁচু দালানের ছাদ, দেখো 20 মিটার উঁচু দালানের ছাদ। তাহলে এখানে আমার এইচের মান কত? এইচের মান আমাদের 20, এই যে 20 মিটার, ওকে। তাহলে এখানে h ইকুয়ালস টু এখানে কত? h ইকুয়ালস টু 20 মিটার, ওকে। h ইকুয়ালস টু 20 মিটার, এবং এই 20 মিটার নিচে নামতে, দেখো 20 মিটার নিচে নামাই তো পুকুরে পড়া, তাই না? এই যে মারলা, হিট করলা, কী হবে? এই যে এইভাবে হিট করবা, হিট করলে তো পুকুরে পড়বে। অর্থাৎ ও কী করছে? ও তো 20 মিটার অতিক্রম করছে উচ্চতা, তাই না? তাহলে 20 মিটার উচ্চতা অতিক্রম করতে কি সময় লাগছে এটা আমি একটু বের করি তো। তার মানে বের করবো কী হবে? h ইকুয়ালস টু UYT প্লাস হাফ GT স্কোয়ার। UYT হচ্ছে 0, তাহলে h ইকুয়ালস টু আমি লিখে হচ্ছে 0 × t প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। h এর মান তুমি 20 বসাও, তাহলে 20 ইকুয়ালস টু হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ টি ইকুয়ালস টু তুমি দেখবা 2.02 সেকেন্ড পাচ্ছ। টি ইকুয়ালস টু কত পাচ্ছ? 2.02 সেকেন্ড পাচ্ছ। এখন আমি দেখব যে কত বেগে মারলে 2.02 সেকেন্ডে ও একবার, দেখো এখন আমি কি করব যে এই বলটা মাটিতে পড়তে সময় নেবে 2.02 সেকেন্ডে। এখন 2.02 সেকেন্ডের মধ্যে বেগ কত হইলে একবার বস্তু এখানে পড়বে, আর 2.02 সেকেন্ডের মধ্যে বেগ কত হইলে বস্তুটা একবার এখানে পড়বে। ব্যাপারটা কি বুঝতে পারছো? দেখো আমি করি, করলে তুমি আরেকটু ভালো মতো বুঝতে পারবা ব্যাপারটা। আমি করি তাহলে আরও ভালো মতো বুঝতে পারবা, ওকে। তাহলে দেখো আমি লিখবো কি, যখন x ইকুয়ালস টু, অর্থাৎ আনুভূমিক দূরত্ব তখন 25 মিটার, যখন 25 মিটার তখন তোমার বেগ কত হবে? তাহলে v ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে s/t, অর্থাৎ x/t। এবং আনুভূমিক বেগ বের করতে হলে আমার কী লাগবে? আনুভূমিক তোমার দূরত্ব লাগবে, আনুভূমিক দূরত্ব 25, এবং এই 25 মিটার কতটুকু সময় তখন অতিক্রম করা লাগবে? 2.02 সেকেন্ডে। তাহলে 2.02 সেকেন্ড, তাহলে 2.02 সেকেন্ডে যদি অতিক্রম করতে চায় তাহলে বেগটা কত হবে? 12.38 মিটার পার সেকেন্ড, ওকে। সেকেন্ড কোনটা? সেকেন্ড হচ্ছে যখন x ইকুয়ালস টু তোমার 39 মিটার, 39 মানে বুঝছো তো 25 + 14 39 মিটার, তখন তোমার v কত? x/t, 39/t এর মান কত? 2.02। অ্যান্সার কত হবে তোমার? 19.31 মিটার পার সেকেন্ড, 19.31 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি যদি 12.38 মিটার পার সেকেন্ড এই বেগে যদি তুমি একটা বস্তুকে হিট করো বা নিক্ষেপ করো তাহলে ও কি 25 মিটার দূরের পুকুরে পড়বে। আর তুমি যদি 19.31 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ বেগ, এটাকে বলতে পারো মিনিমাম ভেলোসিটি, এটাকে বলতে পারো মিনিমাম, এটাকে বলতে পারো ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম তুমি যদি 19.31 মিটার পার সেকেন্ড বেগে এই বস্তুকে নিক্ষেপ করো তাহলে কি ও একদম সর্বোচ্চ
উচ্চ বিন্দুতে যায় পড়বে। এর থেকে বেশি বেগে নিক্ষেপ করলে তোমার কি হবে, ও বাইরে চলে যাবে। আর এর থেকে যদি কম বেগে নিক্ষেপ করো, ওকে পুকুরে পড়বে না। বুঝতে কি পারছো? তাহলে আমি যদি বলি বেগের রেঞ্জ কত হবে, অর্থাৎ রেঞ্জ হবে তোমার 12.3 এর থেকে 19.31 মিটার পার সেকেন্ড এর মধ্যে হবে। আশা করি তুমি এই কোশ্চেনটা বুঝতে পারছো। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো। যথেষ্ট স্ট্যান্ডার্ড ক্রিয়েটিভ কোশ্চেন আসছে। ওকে, যথেষ্ট ক্রিয়েটিভ কোশ্চেন আসছে। পরের কোশ্চেনটা দেখো, এই যে কোশ্চেনটা ভাই, এই কোশ্চেনটা তোমার মনে করো সলভ করতে যে মনে করো আমার ভালো একটা বেগ পাইতে হয়েছে। তো এই কোশ্চেনটা তুমি কীভাবে সলভ করবা? দেখো, এই কোশ্চেনটা সলভ করার জন্য আমি যদি তোমাকে একটু দেখাই যে আমি কীভাবে সলভ করছি। দেখো, এই কোশ্চেনটা আমার লিটারালি ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে হয়েছে। দেখো যদি দেখাই, এই দেখো কোশ্চেনটা দেখছো, এই যে দেখো কোশ্চেনটা দেখো, এইভাবে সলভ করতে হয়েছে। এখন কথা হচ্ছে, এইভাবে তুমি তো আর সলভ করবা না, তো আমি তোমাকে একটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই। আসলে তোমার কি জানো, প্রত্যেকটা জড়তার ভ্রামকের প্রমাণ রুট থেকে শেখা উচিত। কীভাবে জড়তার ভ্রামকের প্রমাণগুলো আসছে, এগুলো তুমি যদি শিখতে যদি পারো, তাহলে এগুলো অ্যান্সার করতে পারবা। নাইলে ভাই এগুলো অ্যান্সার করতে পারবা না। আমি আগে এটা নর্মাল ভুলটা দেখাই, যে পোলাপাইন ভুলটা কোথায় করছে, এটা আমি দেখাই। দেখো, তোমাকে বলছে কি, চিত্রের নিরেট সিলিন্ডারটির দৈর্ঘ্য 160 সেন্টিমিটার, অর্থাৎ একটা সিলিন্ডার আছে। দেখো, আমি তোমাকে এটা পাই টু পাই বুঝাই। ওকে, দৈর্ঘ্য 160 সেন্টিমিটার। এই দেখো, এই পুরোটা দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 160 সেন্টিমিটার। ওকে, ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। দেখো, ব্যাসার্ধ কিন্তু 20 সেন্টিমিটার, অর্থাৎ এটা কিন্তু কোনো সরু লোহার দণ্ড না। সবার আগে এটা মাথায় ঢোকাও, এটা কোনো সরু লোহার দণ্ড না। ওকে, তারপর কি বলছে, সিলিন্ডারকে সিডি অক্ষের সাপেক্ষে মিনিটে 120 বার ঘোরানো হলো। পরবর্তীতে সিলিন্ডারটিকে গলিয়ে 30 সেন্টিমিটার ব্যাসার্ধের ও সমভরের একটি বৃত্তাকার চাকতি বানিয়ে চাকতিটিকে তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে একইভাবে ঘোরানো হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে কি করছে, এই সিলিন্ডারকে তোমার এবি আর সিডি পরস্পর সমান্তরাল, এখানে বলছে এবি আর সিডি পরস্পর সমান্তরাল, সিলিন্ডারকে সিডি অক্ষের সাপেক্ষে ঘুরাইছে। এই যে সিলিন্ডারকে সিডি অক্ষের সাপেক্ষে প্রথমত ঘুরাইছে, এটা কি বুঝতে পারছো? সিলিন্ডারকে সিডি অক্ষের সাপেক্ষে প্রথমে ঘুরাইছে। ওকে, তারপর কি করছে, এই সিলিন্ডারটাকে গলাইছে, গলায় কি করছে, একটা চাকতি বানাইছে। ওকে, তো আমাদের পরবর্তী কাজ তো বাদ, আগে আমি এতটুকু দেখবো, কারণ এতটুকু আমাদের গয়ের নাম্বার। গ বলছে কি, উদ্দীপকের সিডি অক্ষের সাপেক্ষে সিলিন্ডারের জড়তার ভ্রামক নির্ণয় করো। এখন তোমাদের মনে হইতে পারে কি, ভাইয়া এটা তো সুষম সরুদণ্ড, তাহলে সুষম সরুদণ্ডের জড়তার ভ্রামক আমি সিডি অক্ষের সাপেক্ষে নির্ণয় করব। দেখো, আগে আমি তোমাকে বলি যে ভুলটা কোথায়। দেখো, আমি আগে তোমাকে ভুলটা বলি, ভুলটা কোথায়। তোমরা প্রথম কি বের করছো, এ বি, অর্থাৎ এই যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করছো, অর্থাৎ আই অফ এ বি। এটা সমান তোমরা কি লিখছো, 1/12 m × l স্কোয়ার, যেখানে এল এর মান কত, 160 সেন্টিমিটার, কারণ তোমাকে এখানে দিয়ে দিছে এটার দৈর্ঘ্য 160 সেন্টিমিটার। ওকে, তোমরা এটা করছো। তারপর তোমরা কি করছো, সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করছো, এই যে আই অফ সিডি বের করার জন্য। তাহলে এই যে আই অফ সিডি সমান কত হবে, আই অফ এ বি, অর্থাৎ ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস যাকে ঘোরাবা তার ভর, অর্থাৎ এম, ইন্টু অক্ষ হইতে অক্ষের লম্ব দূরত্ব 60 সেন্টিমিটার। তাহলে এম ইন্টু 60 তো নিবা না, কি নিবা, এখানে সব কিন্তু মিটারে নিয়ে নেবা, কিন্তু এটা কিন্তু মিটারে নেবা কিন্তু। তাহলে তোমরা কী করবা, 60 × 10⁻² হোল স্কোয়ার। তোমরা সবাই এই কাজটা করছো, বাট এই কাজটা করলে হবে না, এটা হচ্ছে ভুল। সঠিক কোনটা দেখো, সঠিক যে সূত্রটা সেটা হচ্ছে কি, দেখো সঠিক সূত্রটা হচ্ছে আই অফ এ বি, এটা আছে না ভাইয়া, সঠিক সূত্র হচ্ছে এইটা। দেখো, তোমার আই অফ এ বি ইকুয়ালস টু হবে 1/12 m × l স্কোয়ার প্লাস 1/4 m × r স্কোয়ার, যেখানে এল তোমার কি, এল হচ্ছে তোমার ভর, এল হচ্ছে তোমার কি দৈর্ঘ্য, আর আর হচ্ছে তোমার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। ওকে, 20 সেন্টিমিটার। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের মেইন সূত্র। এখন এই সূত্রটা তোমরা কীভাবে বের করবা, এই সূত্রটা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হবে। তোমরা যারা জড়তার ভ্রামকের প্রমাণ একদম রুট থেকে শিখে আসছো, তারা এই সূত্রটা বের করতে পারবা, বাট যারা শিখো নাই তারা কীভাবে অ্যাপ্রোচটা করবা সেটা আমি একটু তোমাদের বলি। ওকে, তার আগে আমি কি তোমাদের এটার মানটা নির্ণয় করে দিব। দেখো, মান নির্ণয় করা তো সহজ, 1/12 এম এর মান এখানে কত, এখানে এম এর মান কত দিচ্ছে, এখানে 2 কেজি দিচ্ছে। আচ্ছা, তাহলে 1/12, তাহলে 2 × l স্কোয়ার, এল হচ্ছে তোমার কত, 160 সেন্টিমিটার, তাহলে 160 / 100 হোল স্কোয়ার প্লাস 1/4 × 2 ইন্টু তোমার আর এর মান কত, আর এর মান হচ্ছে ব্যাসার্ধ 20, তাহলে ব্যাসার্ধ হচ্ছে
20 ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার। ওকে, এটা করলে কত পাবা? আমি একটু যদি লিখে দেই, এটা করলে তুমি পাবা হচ্ছে 0.4467, 0.4467 কেজি মিটার স্কোয়ার। এখন আই অফ সিডি যদি বের করতে চাও কী হবে? আই অফ এ বি প্লাস এম ইন্টু এই যে 60 বাই 100 হোল স্কোয়ার, অর্থাৎ এটা কত হবে? 0.4466 প্লাস 2 ইন্টু 60 বাই 100 হোল স্কোয়ার। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে তোমার 1.1667 কেজি পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, এটা কেন হইল না? এইটা কেন হইল না? এটা কেন হলো? এটা কখন পসিবল? যখন সরু সুষম দণ্ড থাকবে। সরু সুষম দণ্ড থাকবে, তার মানে কি অত্যন্ত চিকন, ওর কোনো কি নাই, ওর কোনো প্রস্থ নাই, ওর কোনো পুরুত্ব নাই। বাট ভাইয়া এখানে তোর পুরুত্ব আছে, ভাইয়া এখানে তোর পুরুত্ব আছে, এখানে কি ওর পুরুত্ব আছে না? এই পুরুত্ব তুমি 20 সেন্টিমিটার তুমি কীভাবে ইগনোর করবা? 20 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে কি ব্যাস পুরুত্ব, এই পুরুত্ব ভাইয়া 40 সেন্টিমিটার। এটাকে তুমি ইগনোর করবা কীভাবে? এটা তো ইগনোর করতে পারবা না ভাই, এটাকে তো ইগনোর করতে পারবা না। স্যাররা তো এখানেই তো ট্রিক্সটা খাটাইয়া দিচ্ছে। ম্যাথ তো সহজ, এই সূত্র জানলে তো ম্যাথ তো হয়ে গেল। বাট কথা হচ্ছে তুমি যে পুরুত্বটা যে ইগনোর করতে পারবা না, এই পুরুত্ব যদি ইগনোর না করো তাহলে জড়তার ভ্রামক কী হবে এটাই তো তোমরা জানো না, এটাই তো তোমরা বের করতে পারো না। এর একমাত্র প্রধান কারণ কি? এর একমাত্র প্রধান কারণ তোমরা রুট থেকে কখনো জড়তার ভ্রামক শিখো নাই, এটা হচ্ছে মেন কারণ। তো ইন্টিগ্রেশন তো এই মুহূর্তে দেখানো পসিবল না। আমি ইনশাল্লাহ যখন জড়তার ভ্রামকের ফুল একটা ক্লাস নিব তখন আমি একেবারে রুট বাই রুট সব প্রমাণ করাবো। আপাতত তোমরা যদি এরকম কোশ্চেন কখনো ফেস করো তাহলে কীভাবে করবো এটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, এটা আমি তোমাদের একটু বলে দিই। মনে করো এইখানে তোমার আচ্ছা, এইখানে এটা না করে আমি একটু কপি করি। দেখো, এটা তোমরা নিজেরা কেমনি করবা? এটার বেসিকটা কীভাবে করবা? এটার বেসিকটাকে আমি একটু দেখি। এটার বেসিকটাকে আমি একটু দেখি। দেখো, এটার বেসিকটা দেখি একটু। শর্টকাট একটা বেসিক আছে, আমি তোমাদের বেসিকটা একটু শিখিয়ে দিই। হ্যাঁ, দেখো বেসিক। ওকে, এটার বেসিকটাকে দেখো। এটার বেসিক দেখার আগে তোমরা কি এটা জানো? তোমরা কি সবাই এটা জানো? হ্যাঁ, একটা ডিস্ক, ওকে, একটা ডিস্কের তোমার দেখো, এই যে দেখো একটা ডিস্ক, হ্যাঁ, এই ডিস্কের তোমার এই দেখো, এটা তোমার কি? এটা হচ্ছে তোমার লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। একটা ডিস্কের লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হবে? একটা ডিস্কের এই লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হয়? এই একটা ডিস্কের লম্ব অক্ষের সাপেক্ষে যদি বলি জড়তার ভ্রামকটা কত হয়, তাইলে এটা হবে হচ্ছে আই অফ জি 1/2 হাফ এম আর স্কোয়ার। একটা ডিস্কের জন্য, যেখানে আর কি? আর হচ্ছে এই ডিস্কের ব্যাসার্ধ, আর হচ্ছে এই ডিস্কের ব্যাসার্ধ। ওকে, আর হচ্ছে এই ডিস্কের ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছো। আরটা হচ্ছে আমাদের এই ডিস্কের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের আর। ওকে, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর। এবং আমি যদি বলি ভাইয়া এই ডিস্কের ব্যাস বরাবর জড়তার ভ্রামক কত হবে? এই ডিস্কের ব্যাস বরাবর জড়তার ভ্রামক, এটা তোমরা লম্ব অক্ষ পদ্ধতি দিয়ে প্রমাণ করতে পারবা। যে প্রমাণটা আমি এখন যাচ্ছি না, এই ডিস্কের ব্যাস বরাবর জড়তার ভ্রামক কত? এই ডিস্কের ব্যাস বরাবর জড়তার ভ্রামক হচ্ছে আই অফ তোমার কি ডায়ামিটার, বলতে পারো ডি। ডায়ামিটার বরাবর জড়তার ভ্রামক হচ্ছে 1/4 এম ইন্টু আর স্কোয়ার। আমি ধরে নিচ্ছি যে তোমরা এই জিনিসগুলো পারো। এখন খেয়াল করো, এখন একটু খেয়াল করো। আমাদের কি ছিল ভাই? আমাদের ছিল হচ্ছে এরকম একটা সিলিন্ডার, এমন একটা সিলিন্ডার। দেখো, এই একটা সিলিন্ডার ছিল, এমন একটা সিলিন্ডার ছিল। তোমরা কিভাবে এটা সলভ করবা আমি এটা একটু বলি, যে তোমরা কিভাবে জিনিসটা অ্যাপ্রোচ করতে পারো বা কিভাবে জিনিসটা ভাবতে পারো। ওকে, মেন নিয়মটা কিন্তু ইন্টিগ্রেশন, বাট ভাবতে পারো কীভাবে এটা একটু খেয়াল করো। প্রথমে তোমরা চিন্তা করো যে এই পাশ বরাবর এটাকে তুমি একবারে চুপসায়া ছোট করে ফেলবা। এই পাশ বরাবর তুমি একে চুপসায়া ছোট করে ফেলবা। এই পাশ বরাবর তুমি ওকে যদি কম্প্রেস করে ছোট করে ফেলো, বলো তো ও দেখতে অনেকটা কেমন হবে? ও দেখতে কিন্তু অনেকটা কি যে এরকম হয়ে যাবে না?
এই জন্য একটু এরকম হয়ে যাবে না? ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ ওর কোনো কি থাকবে না, পুরুত্ব থাকবে না। তাহলে ওর যদি কোনো পুরুত্ব না থাকে তাহলে তুমি তো বলতেই পারো এটা একটা সুষম সরুদণ্ডের মতো বিহেভ করবে। আর এটা যদি সুষম সরুদণ্ডের মতো বিহেভ করে, ওর ভর যদি হয়, ওর দৈর্ঘ্য যদি হয় এল, ওর ভর যদি হয় এম, তাহলে সুষম সরুদণ্ডের জড়তার ভ্রামক আই সমান সমান কত হবে? 1/12 m×l²। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, আমি প্রথম কি করলাম, এই একটা বড় সিলিন্ডার ছিল, একে আমি একদম চুপসায়া এরকম ছোট করে ফেললাম, যার পুরুত্ব অতি নগণ্য, যার পুরুত্ব অতি নগণ্য। তাহলে ও একটা সুষম সরুদণ্ডের মতো বিহেভ করবে, এটা হবে 1/12 ml²। বুঝতে কি পারছো? তারপর তুমি কি করতে পারো, তারপর তুমি এটাকে বিবেচনা করতে পারো অনেকটা এরকমভাবে। তারপর তুমি এটাকে বিবেচনা করতে পারো অনেকটা এরকমভাবে যে ওকে, তো তুমি এখন কি করলা, এই বরাবর চুপসায়া দিল না, এখন তুমি কি করো, এই সিলিন্ডারটাকে, যে এটা হচ্ছে সিলিন্ডার, এইভাবে ধরে ওকে এমনে চাপায় ফেলো, এইভাবে ধরে একেবারে এমনি ওকে চাপায় ফেলো। চাপাইলে বলো তো দেখতে অনেকটা কেমন হবে? এটা চাপাইলে দেখতে অনেকটা কিন্তু এরকম হবে, যে এরকম হবে অনেকটা, এরকম অনেকটা এরকম হবে। আশা করি তুমি বুঝতে পারছো, অনেকটা এরকম হবে, আশা করি বুঝতে পারছো। এটা বলো তো কেমন? এই যে বৃত্তটা আছে না, বৃত্তটাকে যে এমন করে দেখতেছো, বুঝতে পারছো? বৃত্তটাকে এমন করে দেখতেছো। এবং বলো তো ভাইয়া, ও কার সাপেক্ষে ঘুরতেছে? দেখো তোমার কিন্তু দেওয়া আছে কিন্তু যে এটা, এই ভারকেন্দ্রটা, তাই না? তাইলে আমি কি বলতে পারি না ও হচ্ছে এই বরাবর ঘুরতেছে? এটা তার কোন অক্ষ বলো তো? বুঝতে পারছো? এটা কিন্তু তার ব্যাসের অক্ষ। এটা তার কি অক্ষ? এটা কিন্তু ব্যাসের অক্ষ। এটা কিন্তু তার ব্যাসের অক্ষ। অর্থাৎ তুমি যখন এই সিলিন্ডারকে একেবারে চুপসায়া দিবা, এটা একটা ডিস্ক হয়ে যাবে এবং এই ডিস্কটা ব্যাসের সাপেক্ষে ঘুরবে। এই পুরাটা ঘোরা মানে কি? এই ডিস্কটা ব্যাসের সাপেক্ষে ঘোরা, বুঝতে পারছো? আর ব্যাসের সাপেক্ষে যদি কোনো একটা ডিস্ক ঘুরে, তাহলে এটা কত হবে? 1/4 m×r²। আটটা কি? এই আটটা হচ্ছে তোমার এই বস্তুর ব্যাসার্ধ, বুঝতে কি পারছো? 1/4 mr²। তাহলে তুমি খেয়াল করো তো, এই যে ডিস্কটা যে আমার আছে, এই সিলিন্ডার যে আমার আছে, এই সিলিন্ডার তোমার সরুদণ্ড প্লাস ডিস্ক, এটা কি সমন্বয় করা বলতে পারো? এটা হচ্ছে একটা কম্পোজিট, সমন্বয় করা। তাইলে আমি যদি সমন্বয় যদি করে দিই দুটোকে একসাথে, যেটা একটা সরুদণ্ড প্লাস ডিস্ক যদি সমন্বয় করে দিই, 1/12 ml² প্লাস 1/4 mr², এটা হচ্ছে তোমার কি? ভর কেন্দ্রের সাপেক্ষে, ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তোমার কি? এটা জড়তার ভ্রামক। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, এখন কথা হচ্ছে এটা কি আসলে মেন নিয়ম? না ভাই, এটা কিন্তু মেন নিয়ম না, কিন্তু মেন নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন। এটা জাস্ট তোমার কি, তুমি এভাবে মনে রাখতে পারো। এভাবে মনে রাখলে তুমি আরও যে কম্পোজিট যে বস্তুগুলো যে আছে না, ওইগুলো তুমি ভালো মতো সলভ করতে পারবা। এটা কিন্তু মেন নিয়ম না, এটা কিন্তু মেন নিয়ম না, বলতে পারো এটা একটা টেকনিক, এটা একটা টেকনিক। ওকে, যখনই এরকম কোনো বস্তু দেখবা যেটা সম্পূর্ণ সুষম সরুদণ্ডও না, যেটা সম্পূর্ণ তোমার কি না, ডিস্কও না, তখন তুমি কি করবা? এটাকে একবার সরুদণ্ড হিসাবে বিবেচনা করে নেবা, এটাকে একবার জাস্ট ডিস্ক হিসেবে বিবেচনা করে নেবা। ওকে, তারপর তুমি কি করতে পারো, যে দেখো এটা হচ্ছে ভার কেন্দ্রের সাপেক্ষে তোমার কি? জড়তার ভ্রামক। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ এই যে এটা হচ্ছে সেই আইজি, এই যে আইজি 1/12 ml² প্লাস 1/4 mr²। তারপর তো সিডি তো বের করতে পারবে সমান্তরাল অক্ষ দিয়ে, অর্থাৎ এই যে এইটা, এইটা, এই যে এইটা। ওকে, এইটা তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। আশা করি তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো এটা খুবই একটা ক্রিয়েটিভ কোশ্চেন দিচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা তো ভাই আমার খুবই ভালো লাগছে। ওকে, খুব ক্রিয়েটিভ একটা কোশ্চেন দিচ্ছে এবং এটাকে আমি উপরে উঠে ফেলি। ওকে, তাহলে আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো তাহলে আমরা কি করি? ঘ নম্বর ম্যাথ সলভ করি। ঘ নম্বর কি বলছে? উদ্দীপকের সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি চাকতিটির ঘূর্ণন গতিশক্তির 5 গুণের অধিক, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সত্যতা যাচাই করো। আচ্ছা, ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি বলো তো কি? দেখো ঘূর্ণন গতিশক্তির যে ফর্মুলা সেটা হচ্ছে অনেকটা এরকম, যে ER = ½ I ω²। এখন একটা জিনিস এখানে খেয়াল করো তো, এখানে একটা জিনিস খেয়াল করো তো, যে সিলিন্ডারটি সিডি অক্ষের সাপেক্ষে মিনিটে 120 বার ঘোরানো হলো। মিনিটে কয়বার ঘুরাইছো? মিনিটে 120 বার ঘোরানো হলো। পরবর্তীতে সিলিন্ডারটিকে গলিয়ে, দেখো গলিয়ে 30 সেন্টিমিটার ব্যাসার্ধের ও সমভরের, হ্যাঁ, অর্থাৎ এটাকে তুমি এখন গলাইছো। গলানোর পর কি করছো? গলানোর পর কি হয়েছে? এটা তোমার 30 সেন্টিমিটার ব্যাসার্ধের, 30 সেন্টিমিটার ব্যাসার্ধের সমভরের, অর্থাৎ 2 কেজি ভরের একটি বৃত্তাকার চাকতি বানিয়ে চাকতিটিকে তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে একইভাবে ঘোরানো হলো। তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, অর্থাৎ চাকতিটাকে ঘোরাইছো কিভাবে? তুমি একটা চাকতি বানাইছো এই সিলিন্ডারকে, এই যে কোনটাকে, এই যে এই সিলিন্ডারকে তুমি এই চাকতিটা কনভার্ট করছো এবং ওকে ঘুরাইছো কিভাবে? ওকে তুমি ঘুরাইছো এই যে এইভাবে। ওকে ভাই, তুমি ঘুরাইছো এইভাবে। ওকে তুমি ঘুরাইছো এইভাবে, অর্থাৎ ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তুমি ওকে ঘুরাইছো। আশা করি তুমি এটা বুঝতে পারছো।
আশা করি তুমি এটা বুঝতে পারছো। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে বলো তো ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ওর জড়তার ভ্রামক কত হবে? চাকতি বলছে না, চাকতি কই দেখছিলাম চাকতি, এই দেখো চাকতিটিকে, পরবর্তীতে চাকতিটিকে, ওকে চাকতি। ওকে তাহলে বলো এই চাকতির জড়তার ভ্রামক কত হবে? আই ইকুয়ালস টু 1/2 m ইন্টু আর স্কোয়ার, 1/2 m ইন্টু আর স্কোয়ার। তাহলে আমি যদি বলি জড়তার ভ্রামকটা কত হবে এটা বের করে ফেলি আগে। 1/2 2 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 30/100 হোল স্কোয়ার। এটা করলে কত হয়? এটা করলে তোমার হয় হচ্ছে 0.09 কেজি মিটার স্কোয়ার। এবং কি বললো? ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে একইভাবে ঘোরানো হচ্ছে, একইভাবে। এই কোশ্চেনটা একটু দেখো, এই লাইনটা একটু খেয়াল করো, এই শব্দটা একইভাবে ঘোরানো হলো। একইভাবে ঘোরানো মানে কি? একইভাবে ঘোরানো মানে হচ্ছে এই সিলিন্ডারকে যত বেগে ঘুরাইছে মিনিটে, এই দেখো মিনিটে তোমার 120 বার ঘুরাইছে না, তো যতবার মিনিটে ঘুরাইছে এই চাকতিকেও তোমার মিনিটে অতবারে ঘোরানো হয়েছে। অর্থাৎ দুই ক্ষেত্রে কিন্তু তার কৌণিক বেগ সমান, দুই ক্ষেত্রে তার কৌণিক বেগ সমান, অর্থাৎ দুই ক্ষেত্রে তোমার কি সমান? ওমেগার মান সমান। খেয়াল করছো? বলছে একইভাবে ঘোরানো হয়েছে। তাহলে একইভাবে ঘোরানো মানে কি? একইভাবে ঘোরানো মানে হচ্ছে দুজনের কৌণিক বেগ সমান, অর্থাৎ ওমেগা অফ সিলিন্ডার, ওমেগা অফ ডিস্ক। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাকে বলছে ঘূর্ণন গতিশক্তি তুলনা করো। তাহলে আমি ঘূর্ণন গতিশক্তি তুলনা করি, দেখি কি হয় ঘূর্ণন গতিশক্তি যদি তুলনা করি। তাহলে কত হয় একটু খেয়াল করো। এখানে প্রথম ক্ষেত্রে দেখো আই অফ সিলিন্ডার সমান সমান হাফ আই অফ সিলিন্ডার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, আই অফ ডিস্ক ইকুয়ালস টু হাফ অফ আই অফ ডিস্ক ওমেগা স্কোয়ার। এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন ধরো, এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন ধরো। এটাকে 1 নম্বর ধরো, এটাকে 2 নম্বর ধরলো। ওকে ধরলা, ধরার পর আমরা কি করব? ধরার পর সিম্পলি কি করব? 1 থেকে 2 ভাগ দিয়ে দেবো। কেন? কারণ উদ্দীপকে সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি চাকতির ঘূর্ণন গতিশক্তির 5 গুণ, অর্থাৎ আগে সিলিন্ডার আছে পরে চাকতি আছে। তাইলে তুমি সিলিন্ডার থেকে ডিস্কটা বাদ দিয়ে দাও, বাদ দিলে বলতো কি হবে? হাফ হাফ কাটা, ওমেগা ওমেগা কাটা, থাকে কি আই অফ সিলিন্ডার, আই অফ ডিস্ক। তাহলে আই অফ সিলিন্ডার কত? আই অফ সিলিন্ডার যদি দেখি এখান থেকে কত? 1.1667, তার মানে এখানে 1.1667। আর আই অফ ডিস্ক কত? আই অফ ডিস্ক হচ্ছে তোমার 0.09। এই যে দেখো আই অফ ডিস্ক বের করে রাখছি, আই অফ ডিস্ক এই যে দেখো বের করে রাখছি 0.09। ওকে তাহলে 0.09। আমি যদি বলি একটু কত হবে এটা? এটা হবে তোমার প্রায়, এটা তোমার হবে প্রায় 13। অতএব তোমার কত গুণ হবে? একটা আরেকটা 13 গুণ হবে, 13 গুণ হবে। ও আচ্ছা, এখানে আমি একটু ভুল লিখছি, সরি। এখানে তোমার আমি একটু ভুল লিখছি, এটা দাঁড়াও আমি এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিই। এই দেখো এখানে তোমার কি হবে? এটা তোমার হবে হচ্ছে আই রে, এখানেও তো ভুল লিখছি, সরি ভাই, সরি। এই দেখো এটা হবে হচ্ছে তোমার ই অফ সি, এটা হবে ই অফ ডি, এটা হবে ই অফ সি, এটা হবে ই অফ ডি। অর্থাৎ তোমার এই সিলিন্ডারটাও তোমার কি হবে? প্রায় তোমার ডিস্কের গতিশক্তির 13 গুণ হবে। আশা করি তুমি বুঝতে পারছো। এই ম্যাথটা কিন্তু একেবারে সহজ দিছে। কঠিন দিছে কোনটা? কঠিন দিছে হচ্ছে এটা, অর্থাৎ গ নাম্বারটা। গ নাম্বার তুমি যদি না বুঝতে পারো তাহলে পুরো ম্যাথটাই তোমার কি শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? আমি জানি না যে পোলাপাইন এটা মাথা কীভাবে খাটাইছে কোশ্চেনে বা পরীক্ষার সময় তো এমনি ভাই টেনশন থাকে, মাথা কীভাবে খাটাইছে এটাই হচ্ছে একটা বোঝার বিষয় বা দেখার বিষয়। তো যারা ভাই পরীক্ষা দিছো ভাই, তোমরা ভাই খুব ভাই ধৈর্যের সাথে ভাই পরীক্ষা দিছো ভাই, এটা ভাই মানতেই হবে ভাই। দেখো 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বারটা বলছে, দেখো 3 নাম্বারটা হচ্ছে এই সম্পূর্ণ ফিজিক্স কোশ্চেনের মধ্যে সবচেয়ে সহজ কোশ্চেন এটা। ওকে 3 নাম্বার কোশ্চেন বলছে কি? 2500 কেজি ভরের, 3 নাম্বারটা বলছে তোমার কি? 2500 কেজি ভরের, অর্থাৎ 2500 কেজি ভর দেওয়া আছে। 2500 কেজি ভরের একটি বস্তুকে কৃত্রিম উপগ্রহে পরিণত করার জন্য একে ভূপৃষ্ঠ হতে 4 × 10⁴ কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হলো। 4 × 10⁴ কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হলো। অতঃপর এতে প্রয়োজনীয় গতিশক্তি সরবরাহ করা হলো। পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ, তাহলে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দিয়ে দিছে, পৃথিবীর ভর দিয়ে দিছে এবং কি দিয়ে দিছে? পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিছে এত। তোমাকে প্রথম কোশ্চেন করছে উপগ্রহকে উল্লিখিত উচ্চতায় নিতে কৃতকাজ নির্ণয় করো। উপগ্রহকে উল্লিখিত উচ্চতায় নিতে কৃতকাজ নির্ণয় করো। আচ্ছা, তাহলে তোমাকে বুঝতে হবে যে ছিলা কোথায়? তুমি ছিল আগে পৃথিবীতে। তুমি ছিল আগে কোথায়? তুমি ছিল আগে পৃথিবীতে। পৃথিবী থেকে তুমি কী করছো? একটা উচ্চতায় নিচ্ছো। এই যে তোমাকে একটা কিসে নিছো? তুমি ওকে একটা উচ্চতায় নিছো। ওকে, তাহলে কতটুকু উচ্চতায় নিছো বলো তো? এই দেওয়া আছে 4 × 10⁴ কিলোমিটার। তাহলে এখানে এইচ এর মান কত? 4 × 10⁴ কিলোমিটার, অর্থাৎ এখান থেকে
অর্থাৎ কোনখান থেকে তোমার বলো তো, এই যে তুমি এখান থেকে ওকে এখানে নিছো, তাহলে বুঝতেই তো পারতেছো এখান থেকে তোমার এই যে এখান থেকে তোমার এখানে নিতে অবশ্যই একটা কাজ করতে হয়েছে। তাহলে এই কাজের মানটা কত? খুবই সহজ একটা ম্যাথ, এটা ডিরেক্ট সূত্র দিয়ে করা যাচ্ছে। এই কাজের মানটা কত? এই কাজের মানটা হচ্ছে W = G M 1/r মাইনাস 1/r+h। আশা করি তোমরা এই সূত্রটা দেখছো। আশা করি তোমরা যারা যারা মহাকর্ষ বিকর্ষ পড়ছো তারা তারা এই সূত্রটা অবশ্যই দেখছো। তাহলে তুমি সবগুলো মান বসায় দাও, যে 6.63 × 10⁻11, m এর মান কত? 6 × 10⁻24 দেওয়া আছে, যে পৃথিবীর ভর দেওয়া আছে 6 × 10⁻24 ইন্টু m এর মান কত? 2500 কেজি ভর, 2500 কেজি ডিভাইডেড বাই 1/r এর মান কত? এই যে 6.4 × 10⁻6 মাইনাস 1/r+h, 6.4 × 10⁻6 প্লাস 4 × 10⁻4। ওকে, তাহলে এটা যদি করো তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা আমি যদি একটু লিখে দিই তোমাকে, কারণ আমি সবগুলো তোমাদের জন্য আগেই বের করে রাখছি যাতে সময়টা একটু কম লাগে। ওকে, যাতে সময়টা কম লাগে। 1.35 × 10⁻11 জুল, 1.35 × 10⁻11 জুল। অর্থাৎ তোমার এই বস্তু থেকে এই বিন্দু থেকে এ থেকে বিতে, ধরো এ থেকে বিতে উচ্চতা, এ থেকে বিতে উঠাইতে তোমার 1.35 × 10⁻11 জুল কাজ করা লাগবে। আশা করি তুমি এটাও বুঝতে পারছো। যদি বুঝতে পারো আসো আমরা এটার ঘতে যাই, একেবারে সহজ। বলছে ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে নাকি? আচ্ছা, অর্থাৎ এটা কি ভূস্থির উপগ্রহ নাকি? তাহলে স্থির বলে মনে হবে কি? এটা ডিপেন্ড করে কার উপর? এটা ডিপেন্ড করে এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত। কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত মনে রাখবা, কৃত্রিম উপগ্রহ টি অফ স্যাটেলাইট এর পর্যায়কাল যদি 24 ঘন্টা বা তার কাছাকাছি হয় তাহলে এটাকে তোমার স্থির বলে মনে হবে, অন্যথায় স্থির বলে মনে হবে না। তাহলে আসো কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের সূত্র তো আমরা জানি। দেখো একটা সূত্রকে আমরা জানি না এরকমভাবে, যে H = তোমরা কিন্তু এটা ডিরেক্ট কিন্তু জানো, কিন্তু GMT² 4π² 1/3 - r অনেকভাবে করা যায়, আমি ডিরেক্ট সূত্র দিয়ে করতেছি। তাহলে এখানে H, এই আরটাকে এই পাশে আনো, H/r, এবং এখানে কি 1/3 না? এখানে 1/3 না, তাহলে 1/3কে তুমি যদি এই পাশে নিয়ে আসো এটা হবে হোল কিউব। ওকে, এটা হবে হোল কিউব। এবং এখানে কি আছে? GMT² 4π²। তাহলে আমি যদি বলি এখান থেকে T² = কত হবে? এখান থেকে T² = হবে হচ্ছে, এখান থেকে T² = হবে হচ্ছে 4π² h+r হোল কিউব ডিভাইডেড বাই তোমার কত? ডিভাইডেড বাই GM। ওকে, আমি যদি এখানে ফার্দার আগাই, তাহলে এখানে T কত হবে? এখানে T = হবে √4π² h+r হোল কিউব ডিভাইডেড বাই GM। দেখো তুমি আরেকটা সুন্দরভাবে লিখতে পারো, 4π² বের করে আনো, থাকবে হচ্ছে 2π √h+r হোল কিউব ইন্টু GM। তুমি চাইলে এই সূত্রটা সরাসরি মনে রাখতে পারো, যদি মনে রাখো তাও হবে, কোনো প্রবলেম নাই। এই সূত্রটা তুমি মনে রাখতে পারো, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এই ফর্মুলা তুমি সব কিছুর মান বসায় দাও। তুমি যদি সব কিছুর মান যদি বসাও দেখবা এটার মান তুমি অলমোস্ট কত পাচ্ছ? এটার মান তুমি অলমোস্ট পাচ্ছ 27.57 আওয়ার। ওকে, বাট আমাদের ভূস্থির মনে হবে নাকি? উপগ্রহটি কি স্থির মনে হবে নাকি? এটার জন্য আমাদের T দরকার ছিল কত ঘন্টা? 24 ঘন্টা। আসছে কত ঘন্টা? 27.57 ঘন্টা। ওকে, অতএব স্থির মনে হবে না। আশা করি তুমি এটা বুঝতে পারছো, স্থির মনে হবে না। তাহলে 3 নম্বরটা সলভ হয়ে গেল। আসো আমরা 4 নম্বরটা দেখি। দেখো 4 নম্বরটা এটা হচ্ছে তোমাদের নতুন, কারণ কি তোমাদের শর্ট সিলেবাসে অধ্যায় 7 পদার্থের গাঠনিক ধর্ম এর ফ্লুইড পার্টটা ছিল না, এটা হচ্ছে ফ্লুইড পার্ট থেকে আসছে এবং এটা সহজ, এটা তোমার কঠিন কোনো কিছু না। ওকে, করছে কি এখানে বলছি, দেখো এটা কিন্তু একটা ক্রিয়েটিভ, খুবই সুন্দর একটা কোশ্চেন দিছে কিন্তু এটা। ওকে, এবং যারা যারা তোমরা ইসাক স্যারের বইটা মনে করো পড়ছো, ইসাক স্যারের বই যে একক ম্যাথগুলো আছে এগুলো সলভ করে গেছো, তারা অবশ্যই এই ম্যাথগুলো পারবা, অবশ্যই পারবা। এগুলো কোনো কঠিন ম্যাথই না, এগুলো সহজ ম্যাথ। সমস্যা কি জানো? সমস্যা তোমরা বই পড়ো না ভাই। বই পড়া ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, বই পড়া অনেক ইম্পর্টেন্ট। তুমি যতই শিট করো, যতই যা কিছুই করো, যত যার কাছে ইচ্ছা তার কাছেই পড়ো, একটা বই ভালো মতো তোমার সলভ করতে হবে, এটা তোমার জন্য একেবারে ফরজ বিষয়। ওকে, বই সলভ করা ইম্পর্টেন্ট, বই সলভ করলে এই ম্যাথটা তুমি পারতা। বলছে কি 5 মাইক্রোমিটার ব্যাসার্ধের দুটি পানির ফোঁটা একত্রিত হয়ে 5 মাইক্রোমিটার, তোমাদের মনে হয় এটা এরকম ছিল, এই যে 5 মাইক্রোমিটার এমন ছিল। 5 মাইক্রোমিটার ব্যাসার্ধের দুটি পানির ফোঁটা একত্রিত হয়ে, কয়টা পানির ফোঁটা একত্রিত হয়েছে? দুটি পানির ফোঁটা। দেখছো, দুটি পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় পানির ফোঁটায় পরিণত হলো। পানির পৃষ্ঠটান 0.074,
পানির পৃষ্ঠটান 0.074 নিউটন মিটার, এটা দিয়ে দিছে। বাতাসের সান্দ্রতাঙ্ক এটার মান দিয়ে দিছি, এটা হ্যাঁ একটু অদ্ভুতভাবে লেখা আছে, কারণ কি দেখো এই স্লাইডটা এমন কেন এটা বলতে পারো, কারণ খুব তাড়াহুড়ো করে এই স্লাইডটা করা হয়েছে। আমি যখন তোমার কোশ্চেনটা সলভ করতেছিলাম তোমাদের, তখন তোমাদের শুভ ভাই খুব কষ্ট করে এই স্লাইডটা বানাই দিচ্ছে নাকি, খুব তাড়াহুড়ো করে, যাতে ক্লাসটা নিয়ে তোমাদের আপলোড দিতে পারি। তো তোমাদের শুভ ভাইকে জন্য অনেক বেশি ধন্যবাদ, যাতে ও এরকম কাজ আমার জন্য একটু তাড়াতাড়ি আরও ভালো মতো করতে পারে। হ্যাঁ, আর এর যাতে ভবিষ্যতে করে দেয়। আমি তো চাইবো যে আমার স্লাইডগুলো সবাই বানায় দিক, যাতে আমার কষ্ট কম হয়। তাহলে দেখো এখানে বাতাসের সান্দ্রতাঙ্ক, তাহলে এটা এটার মান দিছে, তাহলে এটা ইকুয়ালস টু 1.84 ইন্টু 10⁻5 কেজি পার মিটার পার সেকেন্ড। এটা তোমার কি বাতাসের সান্দ্রতাঙ্ক দিয়ে দিচ্ছে। কোশ্চেন করছে কি, বড় পানির ফোঁটায় পরিণত করতে কৃতকাজ নির্ণয় করো। এটা কিন্তু একেবারে সহজ ম্যাথ, এটা কিন্তু কোনো কঠিন ম্যাথ না। বলছে বড় পানির ফোঁটায় পরিণত করতে কৃতকাজ নির্ণয় করো, অর্থাৎ ছোট পানি থেকে তুমি যখন বড় পানির ফোঁটা পরিবর্তন করবা তখন কৃতকাজ কত হবে। তাহলে কৃতকাজের সূত্র কিন্তু আমরা জানি। বলো তো কৃতকাজের ফর্মুলাটা কি? কৃতকাজের ফর্মুলা হচ্ছে ওমেগা ইকুয়ালস টু ডেল এ ইন্টু টি। ওমেগা ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু ডেল এ ইন্টু টি। টি হচ্ছে পানির পৃষ্ঠটান, আর ডেল এ মানে কি বলো? ডেল এ মানে হচ্ছে তোমার সারফেস এরিয়া, এটা হচ্ছে তোমার পৃষ্ঠের ক্ষেত্রফলের পার্থক্য। ওকে, দেখো পৃষ্ঠের ক্ষেত্রফলের পার্থক্য, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠের ক্ষেত্রফলের পার্থক্য। এবার দেখো আমরা কি কি করব, এই ম্যাথে। দেখো এই ম্যাথটা তোমাকে আগে বুঝাই, ওকে। দেখো তোমার কি ছিল, প্রথমে তোমার এরকম দুইটা পানির ফোঁটা ছিল। ওকে, তোমার এরকম কি ছিল, এরকম তোমার দুইটা পানির ফোঁটা ছিল। ওকে, এই যে দুইটা এরকম পানির ফোঁটা ছিল। ওকে, এই দুইটা পানির ফোঁটা থেকে কি হয়েছে, এই দুইটা পানির ফোঁটাকে তুমি কি করছো, একটা বড় পানির ফোঁটায় কনভার্ট করে ফেললা। এই দুইটা পানির ফোঁটাকে তুমি কি করলা, একটা বড় পানির ফোঁটায় তুমি কনভার্ট করে ফেললা। ওকে, তাহলে বড় পানির ফোঁটায় আমি কি করলাম, একে কনভার্ট করে ফেললাম, একটু বড় হয়ে গেল। ওকে, বড় হয়ে গেল, এই যে এটাই। আচ্ছা, এবার দেখো এইখানে তোমার এভাবে আমি কিছু জিনিস ধরে নেই যে এই পানির ভর হচ্ছে এম, এই পানির ভর হচ্ছে এম। ওকে, এবং এই ফোঁটার ব্যাসার্ধ দুটো সিমিলার ফোঁটা, তাহলে এই ফোঁটার ব্যাসার্ধ আমি ধরে নিই হচ্ছে স্মল আর। তাহলে এই ফোঁটার ব্যাসার্ধ তোমার কি হবে, স্মল আর হবে। এবং যে বড় পানির ফোঁটা তৈরি করছো, এই দুটো মিলে যে বড় পানির ফোঁটা হয়েছে তার ব্যাসার্ধ কত, অবভিয়াসলি বুঝতেই পারতেছো, এটার ব্যাসার্ধ হবে হচ্ছে অনেকটা এরকম 2r, বা আমি এটাকে বড় হাতের আর ধরি, ওকে, তাহলে এখন তোমাকে কি দিয়ে দিছে, 5 মাইক্রোমিটার ব্যাসার্ধে দুটি পানির ফোঁটা, অর্থাৎ এই ছোট হাতের আর এর মান দিয়ে দিচ্ছে 5 মাইক্রোমিটার। এই বড় হাতের আর এর মান কত, এটাকে তোমার বের করতে হবে। তাহলে আসো এই বড় হাতের আর এর মানটা আগে আমি বের করে ফেলি। ওকে, বের কেন করতেছি, আচ্ছা আসো তো কেন বের করতেছি। দেখো আমরা কিন্তু সূত্র কি জানি বলো তো, এই যে ক্ষেত্রফলের পরিবর্তন। তাইলে বলো তো এখানে কার ক্ষেত্রফলটা বেশি, এই দুইজনের ক্ষেত্রফল বেশি নাকি ওর ক্ষেত্রফল বেশি? অবভিয়াসলি যখন তোমার পানির ফোঁটাগুলো ছোট ছোট আকারে ছিল তখন ওরা কিন্তু বেশি জায়গা দখল করে নিয়েছিল। ওকে, বেশি জায়গা জুড়ে ছিল। তাহলে এগুলো যেহেতু গোলক, তাহলে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি তোমাদের মনে আছে? গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। এটা হচ্ছে আমাদের গোলকের ক্ষেত্রফলের সূত্র। তাহলে বলো তো ছোট ফোঁটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? ছোট ফোঁটার ক্ষেত্রে অথবা আমি এভাবে লিখি, ডিরেক্ট এভাবে লিখি, এই স্মল, এটা হবে হচ্ছে 4πr²। ওকে, তাহলে তোমার এই স্মল হচ্ছে ছোট ফোঁটা। আচ্ছা, এবং আমি যদি বলি বড় ফোঁটা, এ বিগ, এটা হবে হচ্ছে 4πr²। ওকে, এবং ডেল এ কত হবে বলো তো? দেখো ডেল এ হবে হচ্ছে একটা এরকম, যে ডেল এ কত হবে, দেখো দুইটা ছোট ফোঁটা, অর্থাৎ আমি এভাবে লিখি 2 × 4πr²। এদের যে ক্ষেত্রফল তার থেকে তুমি বাদ দিবা কত, 4πr²। আশা করি তুমি বুঝতে পারছো। দুইটা ছোট ফোঁটা থেকে তুমি কি বড় ফোঁটাটা বাদ দিবা, বড় ফোঁটার ক্ষেত্রফল বাদ দিবা, এবং টি এর মান কত, টি এর মান তোমাদের দেওয়া আছে। বুঝতে কি পারছো? এখন খেয়াল করো, তোমার কাছে 2 এর মান জানো, 4π এর মান জানো, আর এর মান জানো, টি এর মান জানো, তোমার কিন্তু এই আর এর মানটা বের করতে হবে। এই আর এর মানটা কত তোমার কিন্তু বের করতে হবে, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, আর এর মান কত। তাহলে আর এর মান তুমি বাই করবা কেমনে, এটাও তোমরা পারো। আমি ধরে নিচ্ছি তোমরা কিন্তু এগুলো সব পারো কিন্তু। ওকে, এই জন্যই আমি এগুলো সলভ করে দিচ্ছি। যদি না পারো অবশ্যই তোমাদের কি আগে বেসিক দেখতে হবে, নাহলে কিন্তু ভাই ঝামেলা হবে। ওকে, দেখো আমরা এতটুকু জানি, এই দুইটা পানির ফোঁটার যতটুকু আয়তন,
এই বড় পানির ফোঁটার আয়তন কি সেম না? এই দুইটা পানির ফোঁটা দিয়েই তো এই বড় ফোঁটা হয়েছে, এমন তো না এটা বলছে যে দুইটা পানির ফোঁটা থেকে অর্ধেক পানি আমি গায়েব করে দিলাম তারপর বড় ফোঁটা হয়েছে, এমন তো কিছু বলা নাই। অর্থাৎ দুইটা পানির ফোঁটা সম্পূর্ণ মিলে একটা বড় পানির ফোঁটা হয়েছে। তাহলে আমি যেন কি বলতে পারি, আমি বলতে পারি ছোট পানির ফোঁটার আয়তন, ছোট পানির ফোঁটার আয়তন সমান সমান বড় পানির ফোঁটার আয়তন। ওকে, তাহলে এখন পানির ফোঁটার আয়তন কত হবে এটা তুমি ইজিলি বলতে পারবা, 2 × 4/3 পাই ইন্টু আর কিউব ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু আর কিউব। ওকে, গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4/3 পাই, সরি গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই কাটা। ওকে, যে পাই কাটা। তাহলে এখান থেকে আমি যদি ভাইয়া বলি আর সমান সমান কত হবে, আর সমান সমান হবে হচ্ছে 213 ইন্টু আর, অর্থাৎ 213 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে তোমার 5 মাইক্রোমিটার, অর্থাৎ 5 × 10⁻6 মিটার। এবং এটা করলে কত আসে, এটা করলে আসে তোমার 6.3 ইন্টু 10⁻6 মিটার, 6.3 ইন্টু 10⁻6 মিটার। এখন তুমি কি করতে পারো, এখন তুমি চাইলে এখানে মানগুলো বসিয়ে দিতে পারো। আর এর মান তুমি জানো, এই আর এর মান তুমি মাত্র বাই করলা, এটা জানো। টি এর মান তুমি জানো, জানলে এটা যে অ্যান্সারটা হবে, এই অ্যান্সারটা আমি তোমাকে লিখে দিচ্ছি। এই অ্যান্সারটা তোমার হবে 1.296 ইন্টু 10⁻10 মিটার স্কোয়ার। ও সরি, এটা ডেল এর মান, আমি কি ডিরেক্ট ডাব্লিউ এর মান কি নির্ণয় করি নাই? একটু দেখি তো, দাঁড়াও তো, আমি নির্ণয় করছি নাকি, করার কথা। ওকে, তাহলে আমি করি নাই আনফর্চুনেটলি। আমি তোমাকে ডেল এর মানটা বলে দিই যে ডেল এর মানটা কত। হ্যাঁ, ডেল এই মানটা আমি নির্ণয় করছি, আমি ডাব্লিউ এর মানটা নির্ণয় করি নাই। ওকে, ডেল এর মানটা তোমার হবে হচ্ছে 1.296 ইন্টু 10⁻10, 1.296 ইন্টু 10⁻10 মিটার স্কোয়ার। তাহলে তুমি এখানে 1.296 ইন্টু 10⁻10 এটা বসাও, ইন্টু টি এর মান কত দিছে, টি এর মান 0.074, যা পাবা এত জুল হচ্ছে অ্যান্সার। অথবা তুমি কি করতে পারো, এটাই দিতে পারো, এটা এত জুল হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আমি আরেকবার বলি, আমি কি করছি, এই দুটা ফোঁটা ছিল, এই দুটা ফোঁটা থেকে তুমি যখন একটা ফোঁটা বানাবা তখন তোমার কি পরিমাণ কাজ করতে হবে, ডেল এ ইন্টু টি। এখানে তোমার কি বের করতে হবে, ডেল এর মানটা বের করতে হবে। তাহলে আমি কি করলাম, এটা ডেল এ বড়, এটা ডেল এ ছোট। তাহলে এটা ডেলের সূত্র কি, এটা ডেলের সূত্র হচ্ছে তোমার 2 × 4 পাই আর স্কোয়ার। একটার জন্য হচ্ছে 4 পাই আর স্কোয়ার, দুটার জন্য হচ্ছে 2 × 4 পাই আর স্কোয়ার। এবং এটা বড় হবে, কেন বড় হবে, কারণ এই দুটা মিলে বেশি জায়গা খাচ্ছে, বুঝতে পারছো? সারফেস এরিয়া এদের বেশি, পৃষ্ঠের ক্ষেত্রফল এদের হচ্ছে বেশি। ওকে, এবং এটা থেকে কাকে বাদ দিবা, 4 পাই আর স্কোয়ার, বড় তার স্কোয়ার, অর্থাৎ এই যে এটার ক্ষেত্রফল বাদ দিবা। ওকে, তাহলে এখন আর এর মান জানো, আর এর মান বের করতে হবে। এই আর এর মান বের করার জন্য তোমার কন্ডিশন কি বা কীভাবে বের করতে হয়, ছোট পানির ফোঁটার আয়তন সমান সমান বড় পানির ফোঁটার আয়তন। এখান থেকে তুমি আর এর মানটা বের করছো কত, 6.3 ইন্টু 10⁻6। এই আর এর মান তুমি যদি এখানে যদি বসায় দাও, টি এর মান যদি বসায় দাও, তাহলে তুমি কি এত জুল পাবা। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো, খুবই সহজ ম্যাথ। ওকে ভাইয়া, তারপর আসো, তারপর তোমাকে কি কোশ্চেন করছে দেখো, তারপরের কোশ্চেন কি বলছে, মিলিত হওয়ার পর পানির ফোঁটার চরম বেগের কি পরিবর্তন হবে। আচ্ছা, চরম বেগ কি বলো তো, এখানে চরম বেগ কি, চরম বেগ বলতে কিন্তু আসলে বোঝাচ্ছে এখানে প্রান্ত বেগ, তাই না, নাকি বেগের কি পরিবর্তন হবে এটা বলছে। দেখো বেগের কি পরিবর্তন হবে, এখানে বলছে বেগের কি পরিবর্তন হবে। ওকে, তাইলে এটা কিন্তু বুঝতেই পারতেছো, যখন তোমার ফোঁটাগুলা, পানির ফোঁটাগুলা যখন বায়ুর মধ্য দিয়ে পড়ে, বৃষ্টির কথা চিন্তা করো তো, যখন বৃষ্টি বায়ুর মধ্য দিয়ে পড়ে, তো বৃষ্টি পড়তে এক সময় বেগটা কিন্তু নিউট্রাল হয়ে যায়, নিউট্রাল বলতে সমবেগ হয়ে যায়, যাকে বলে প্রান্ত বেগ। বৃষ্টি যদি মনে করো তরণে যদি পড়া যদি শুরু করতো, তাহলে ভাই নিচে নামতে নামতে তো বেগের মান অনেক হয়ে যেত। ওই বৃষ্টিগুলো যদি আমাদের মাথায় পড়তো, মাথা ফেটে রক্ত বের হয়ে যেত। তাইলে যখন বৃষ্টি তোমার বায়ু দিয়ে কি নিচে পড়তেছে, পড়তে এক সময় কি হয়, বেগ, এই বৃষ্টিটা একটা কনস্ট্যান্ট বেগ বা একটা সমবেগ অর্জন করে ওই বেগেই নিচে পড়তে থাকে, এর থেকে বাড়াও না, এর থেকে কমেও না। একে বলে প্রান্তিক বেগ। যারা তোমরা একটু ডিটেলস পড়ছো তারা কিন্তু জানো যে প্রান্তিক বেগ হয় এখানে, যখন ফোঁটাগুলো তোমার কি নিচে পড়ে তখন কি প্রান্ত বেগে নিচে পড়ে। ওকে, তাইলে এখানে খেয়াল করো, এখানে আসলে কি বেগের পরিবর্তন চাইছিল, এখানে কি বেগের পরিবর্তন চাইছিল, বেগের কি পরিবর্তন হবে এটা কি চাইছিল এখানে আমি একটু কোশ্চেনটা দেখি তো, দাঁড়াও তো, ওয়েট, আমি একটু কোশ্চেনটা দেখি।
এখানে তো একটু ভুল করছে ভাইয়া, এখানে তো একটু ভুল করছে, কারণ এখানে বলছে ভরবেগের কী পরিবর্তন হবে, এখানে বলছে ভরবেগের কী পরিবর্তন হবে। দেখছো কত বড় একটা ব্লান্ডার করে বলছে এখানে, এখানে বলছে ভরবেগের কী পরিবর্তন হবে। ওকে দেখো, আমি যদি একটু একটু লিখি, আচ্ছা আমি একটু মুছে দিই। হ্যাঁ দেখো, আমি একটু ভুল করার জন্য দুঃখিত। আমি এখানে এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে ভরবেগ, এখানে হচ্ছে ভরবেগের কি পরিবর্তন হবে, ভরবেগ, ভরবেগের কি পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, তাহলে খেয়াল করো, আমি ধরি আদি ভরবেগ কত হবে। দেখো তাহলে এটা তো তোমরা বুঝতেই পারতেছো, ফোঁটা ছিল দুইটা, এই একটা ফোঁটা, এ হচ্ছে আরেকটা ফোঁটা। ওকে, এই দুটো ফোঁটা দেখো তোমার কী হয়েছে, বড় একটা ফোঁটায় কনভার্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমি যদি ভাই বলি যে ওর ভর হচ্ছে এম, ওর বেগ হচ্ছে ভি, ওর বেগ হচ্ছে ভি ইনিশিয়াল, ভি ইনিশিয়াল, তাহলে ওরও ভর এম, ওরও বেগ কত, ভি ইনিশিয়াল। ওকে, তাহলে আমি যদি বলি ওদের ভরবেগ কত হবে, ওর ভরবেগ তোমার হবে হচ্ছে এম ভি ইনিশিয়াল, ওরও ভরবেগ কত হবে এম ভি ইনিশিয়াল। তাহলে ছোট ফোঁটার ভরবেগ কত হবে, তাহলে আমি যদি বলি ভাইয়া এখানে পি অফ স্মল ফোঁটা, দেখো পি অফ স্মল ফোঁটা এটা হবে 2m ভি ইনিশিয়াল, বুঝতে কি পারছো, 2m ভি ইনিশিয়াল। ওকে, তাহলে আমি যদি বলি পি অফ বড় ফোঁটা, বিগ ফোঁটা, এটা তোমার কি হবে বড় হাতের এম ইন্টু বড় হাতের ভি, অর্থাৎ বলতে পারো এটা হচ্ছে ভি ফাইনাল, এটা হচ্ছে ভি ফাইনাল। এখন বলো তো এম এর মান কত, দেখো ওর ভর ছিল এম, ওর ভর ছিল এম, তাহলে ওর ভর কত হবে, ওর ভর হবে 2m, তাহলে ওর ভর হচ্ছে আমাদের 2m। ওকে, এখন ভি ফাইনাল কত এটা যদি বের করতে পারি তাহলে তো আমার হবে, তাহলে ধরো এটা হচ্ছে তোমার ভি ফাইনাল এত, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন ভরবেগের কী রকম পরিবর্তন হবে এটা আমি একটু বের করব। ওকে, তাহলে আমি কি দেখি যে শেষ ভরবেগ আদি ভরবেগের কত, অর্থাৎ বড় পদার ভরবেগ আর ছোটো পদার ভরবেগ এদের মধ্যে তোমার সম্পর্কটা কি। তাহলে আমি যদি ভাই বলি পি বি ডিভাইডেড বাই পি এস, অর্থাৎ তুমি কী করলো এখানে, অর্থাৎ তুমি কী করলা এখানে, তুমি 1/2 দিলা বা 2/1 দিলা, 2/1 দাও, পি বি ডিভাইডেড বাই পি এস সমান সমান এখানে কত হবে, এখানে তোমার হবে হচ্ছে পি অফ বি কত, পি অফ বি হচ্ছে তোমার 2m ইন্টু ভিএফ, আর পি স্মল কত, তোমার ভি স্মল হচ্ছে তোমার এখানে কি ভুল লিখছি 2m ইন্টু ভিএফ, 2m ইন্টু ভি ইনিশিয়াল। আচ্ছা ওকে, তাহলে 2m ইন্টু ভি ইনিশিয়াল, তাহলে এখানে বুঝতেই পারতেছো তোমার ওটা কি এভাবে কি বের করা যায়, এটা কি এভাবে বের করা যায় যে এখানে ভর মিলে mm 2m হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানে কি থাকে বলো তো, এখানে থাকে হচ্ছে ভি ফাইনাল ভি ইনিশিয়াল, এখানে থাকে ভি ফাইনাল ভি ইনিশিয়াল। ওকে, আচ্ছা এখন দেখো আমি যদি ভি ফাইনাল ভি ইনিশিয়াল এর মানগুলো যদি বের করি, প্রান্তিক বেগের সূত্র কি তোমাদের মনে আছে। দেখো আমি যদি ভাই বলি প্রান্ত বেগের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু 2/9 আর স্কোয়ার জি পি অফ বস্তু মাইনাস পি অফ লিকুইড, পি অফ লিকুইড। ওকে, লিকুইড বলতে পারো হচ্ছে তোমার, আচ্ছা লিকুইড এটা হচ্ছে তোমার মেইন সূত্র। তাহলে আমি যদি ভাই বলি ভি অফ এস, হ্যাঁ স্মল ফোটার বেগ কত, স্মল ফোটাগুলোর বেগ হচ্ছে 2/9, তোমার বলতে পারো স্মল ফোটার তোমার আর এর মান কত, আর এর মান হচ্ছে তোমার আর এ ধরো আর স্কোয়ার জি পি অফ অবজেক্ট মাইনাস পি অফ লিকুইড। ওকে, আচ্ছা বড়টার পি অফ ভি অফ বি এটা কত হবে 2/9, এটা হবে হচ্ছে বড়টার আর স্কোয়ার জি পি অবজেক্ট মাইনাস পি লিকুইড। এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন ধরো, এটাকে তোমার 2 নম্বর ইকুয়েশন ধরো। এই যে দেখো এই দুজনের বেগ বের করলাম, ওরাও তো পড়তেছে ও তো পড়তেছে, তাহলে ওদের কি বেগ আছে না, এটা হচ্ছে প্রান্তিক বেগ। এখন তুমি যদি 2/1 দাও তাহলে কত হবে, 2/1 দাও, তাহলে ভি ফাইনাল ভি ইনিশিয়াল ধরছি তো, তাহলে এটাকে আমরা এভাবে ধরি, এটাকেও সহজভাবে এভাবে ধরি এস, এটা হচ্ছে ইনিশিয়াল বেগ, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল বেগ, আর বিগ এটা হচ্ছে আমাদের ফাইনাল বেগ, এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল বেগ। ওকে, তাহলে আমি যদি 2/1 দিই, 2/1 যদি দিই তাহলে এটা কত হবে,
এটা হবে তোমার অনেকটা এরকম, দেখো 2/9 এটা 2/9 এটা, জি কাটা জি কাটা, পি নট পিএল কাটা পি নট পিএল কাটা, ওকে, পি নট পিএল কাটা পি নট পিএল কাটা, ওকে। তাহলে এখানে কী হবে বলো, এখানে হবে ভি ফাইনাল ডিভাইডেড বাই ভি ইনিশিয়াল ইকুয়ালস টু, এখানে হবে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি না, দেখো তো, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, ওকে। অতএব পি অফ বি ডিভাইডেড বাই পি অফ এস ইকুয়ালস টু, দেখো তো বড় হাতের আর কত, আমি কিন্তু বের করছিলাম, কিন্তু এখানে আমি কিন্তু বের করছিলাম, তাই না? এই দেখো বড় হাতের আর সমান সমান 2/3 ইন্টু আর, দেখছো এখানে, দেখো এখানে কিন্তু আমি বের করে রাখছিলাম কিন্তু বড় হাতের আর মানটা, ওকে, বড় হাতের আর মান কিন্তু আমি এখানে বের করে রাখছিলাম ভাইয়া। তাহলে এখান থেকে আমি কী করতে পারি, এটা আনতে পারি 2/3 ইন্টু আর, দেখো সরি এখানে হচ্ছে তোমার কী হবে 2/3 ইন্টু আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে কত থাকে 2/3 ইন্টু আর স্কোয়ার আর স্কোয়ার, আর স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল, আর স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল। তাহলে এখানে অ্যান্সারটা কত হয় আমি একটু যদি বলে দিই তোমাকে, এখানে তোমার অ্যান্সারটা কত হয় 2/3 আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার সমান সমান হয় হচ্ছে তোমার এখানে 2/3 স্কোয়ার সমান সমান হচ্ছে 2/3, এটা হয় তোমার 1. এখানে অ্যান্সারটা কই লিখছি আমি, আচ্ছা আনফর্চুনেটলি আমি এখানে অপশন এটা লিখি নাই, তো তোমরা এক কাজ করো, তোমরা এখানে একটু লিখে নিও, তোমরা এখানে একটু লিখে নিও যে এখানে একটু বের করে নিবা তোমরা, ওকে। অর্থাৎ অর্থাৎ আমি এখানে তোমার জিনিসটা লিখে নেই, এখানে তোমরা বলবো হচ্ছে পি অফ বি ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 2/3 ইন্টু পি অফ এস, ওকে। ভরবেগের কী পরিবর্তন হবে, তাহলে দেখো তুমি কিন্তু পি অফ বি পাইলা কত, এত, পি অফ বি কত, এত পাইছো, এইখানে পি অফ বি সমান সমান 2/3 ইন্টু পি এস। আমার কাছে ক্যালকুলেটার থাকলে ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে ক্যালকুলেটার নাই, ওকে, আমার কাছে ক্যালকুলেটার আনফর্চুনেটলি ভাইয়া নাই, ওকে। তাহলে তুমি এটাই একটু লিখে নাও কষ্ট করে, ক্যালকুলেটার যেহেতু নাই তার জন্য আমি এক্সট্রিমলি সরি, ওকে। তাহলে আমি যদি বলি তোমার পরিবর্তন কত হবে, তাহলে দেখো তো ভরবেগের পরিবর্তন, অতএব ভরবেগের পরিবর্তন, দেখো এখানে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন ডেল এম। তাহলে বলো তো আগে তোমার কত ছিল, আগে ছিল পিএস, এখন কত পাইছো পিবি, তাহলে ভরবেগের পরিবর্তন সমান সমান কত হবে পিবি মাইনাস পিএস, অর্থাৎ 2 ইন্টু 2/3 পিএস মাইনাস পিএস। তুমি যদি পিএস যদি কমন নাও তাহলে তোমার কত হবে, তোমার 2/2/3 মাইনাস 1, 2/2/3 মাইনাস 1, ওকে, 2/2/3 মাইনাস 1, অর্থাৎ তোমার ভরবেগ আগের থেকে এত পরিমাণ পরিবর্তন হবে। আশা করি তুমি বুঝতে পারছো, এত পরিমাণ পরিবর্তন হবে। তুমি যদি চাও যে আগের ভরবেগের কত পার্সেন্ট পরিবর্তন হবে, তুমি চাইলে এটাকে কী করতে পারো, তুমি চাইলে এটাকে 100% করে দিতে পারো, তুমি চাইলে এটাকে 100% করে দিতে পারো। যতটুকু আমার মনে হয়, যতটুকু আমার মনে হচ্ছে এটার মান মনে হয় হবে তোমার প্রায় 2 ইন্টু 2/3, তো এটা মানে প্রায় 1/6 হবে, এটা মনে হয় প্রায় 1/6 হবে যতটুকু আমার মনে হয়, 2/2/3, এটা প্রায় 1/6 হবে, এটা প্রায় 1/6 হবে ইন্টু পিএস। তাহলে এটা কত হবে, এটা তোমার হবে হচ্ছে এই যে 0.6 ইন্টু 100%, বলতে পারো প্রায় 60% অফ পিএস, অর্থাৎ আগের ভরবেগের 60% বৃদ্ধি পাবে, আগের ভরবেগের 60% ভরবেগ বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এটা কিন্তু কঠিন কিছু না, ব্যাপারটা কিন্তু সহজ, ওকে। প্রথম তুমি কী করলা, পিএস নিলা, পিবি নিলা,
পিবি বাই পিএস এটা বের করলা, ওকে। তারপর তুমি কি আলাদা করে ভিআই বের করলা, ভিএফ বের করলা, এখানে বসায় দিলা, বসায় পিবি সমান সমান 2/3 ইন্টু পিএস 1.6 ইন্টু পিএস, এটা তুমি পাইলা, বুঝছো? এটা তুমি পাইলা। এটা পাওয়ার পর কী করলো, ভরবেগ কতটুকু পরিবর্তন হবে এটা তো আমি চাইছি যে কী পরিবর্তন হবে, অর্থাৎ ভরবেগের পরিবর্তন ডেল এম সমান সমান এত মাইনাস এত, অ্যান্সার হচ্ছে 60% অফ পিএস। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো, কঠিন ম্যাথ না, বাট কত হচ্ছে ভাই স্ট্যান্ডার্ড ম্যাথ, ওকে। তারপর আসো, তারপর কোনটা, তারপর হচ্ছে এটা দেখো কি বলছে, 150 গ্রাম ভরের একটি বস্তু 11 সেন্টিমিটার বিস্তারের সরল ছন্দিত স্পন্দনে আছে, সাম্যাবস্থায় গতিশক্তি 0.01 জুল, ওকে। তো এখানে অনেক কিছু দিচ্ছে, এটা সহজ ম্যাথ দিচ্ছে, এটা কঠিন ম্যাথ দেয় নাই। এত গ্রাম ভরের 150 গ্রাম ভরের 150 গ্রাম ভরের একটি বস্তু 11 সেন্টিমিটার বিস্তারে, আচ্ছা এর মান দিয়ে দিছে তোমার, এখানে তোমার এর মান দিয়ে দিছে 11 সেন্টিমিটার, ওকে। 11 সেন্টিমিটার বিস্তারে, ওকে। 11 সেন্টিমিটার বিস্তারে সরল ছন্দিত স্পন্দনে আছে, সাম্যাবস্থায় এর গতিশক্তি, খেয়াল করো বলে দিছে সাম্যাবস্থা, বলে দিছে সাম্যাবস্থা, তাহলে সাম্যাবস্থায় এর গতিশক্তি দিয়ে দিছে, সাম্যাবস্থায় গতিশক্তি কত 0.01 জুল, ওকে। কোশ্চেন করছে কি, উদ্দীপকে বর্ণিত কণাটির গতির ব্যবকলনীয় সমীকরণ নির্ণয় করো। দেখো এটা খুবই সহজ একটা ম্যাথ দিচ্ছে, ব্যবকলনীয় সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা তো জানি যে সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে তোমার ডি স্কোয়ার এক্স প্লাস ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ। এই ব্যবকলনীয় সমীকরণে তুমি কোনোভাবে যদি ওমেগা স্কোয়ারের মানটা যদি বের করে ফেলতে পারো, কোনোভাবে তুমি যদি ওমেগা স্কোয়ারের মানটা বের করে ফেলতে পারো, তাইলেই তো সব হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন দেখো ওমেগা স্কোয়ারের মানটা আমি বের করবো কীভাবে, তোমাকে কিন্তু একটা কোশ্চেন দিয়ে দিছে, কি দিচ্ছে দেখো, সাম্যাবস্থায় এর গতিশক্তি, সাম্যাবস্থায় এর গতিশক্তি। আচ্ছা বলো তো সাম্যাবস্থায় গতিশক্তি কী থাকে? দেখো সাম্যাবস্থায় কিন্তু তোমার গতিশক্তি থাকে সর্বোচ্চ, সাম্যাবস্থায় গতিশক্তি থাকে তোমার কি সর্বোচ্চ, ওকে। এবং আমরা কি জানি সর্বোচ্চ গতিশক্তির সূত্র কি, ই কে ম্যাক্সিমাম সমান সমান হাফ অফ কে এ স্কোয়ার, হাফ অফ কে এ স্কোয়ার। এখন তোমরা যদি অধ্যায় 8 একটু ভালো মতো পড়ো, তাহলে তোমরা জানবা যে একটা সূত্র আছে, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। তাহলে ওমেগা স্কোয়ার সমান সমান কত হবে, কে বাই এম। তাহলে কে সমান সমান কত হবে, ওমেগা স্কোয়ার এম, ওকে। তাহলে এই মানটা আমি একটু বসায় দিই এখানে, এই কে ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এম, এই মানটা আমি এখানে একটু বসায় দিই, এটা একেবারে সহজ, এটা কঠিন ম্যাথ না। অর্থাৎ ই কে ম্যাক্সিমাম ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখান থেকে আমি যদি এম এর মানটা যদি বের করি, তাহলে বলতে কত হবে 2 ইন্টু ই কে ডিভাইডেড বাই এম ইন্টু এ স্কোয়ার। 2 ইন্টু ই কে এর মানটা কত, 2 ইন্টু ই কে এর মানটা কত, ই কে এর মান হচ্ছে 0.01। এম এর মান কত দেখো 150 গ্রাম, তার মানে কত 150 ইন্টু 10 ইনভার্স 3। এই স্কোয়ার কত 11 সেন্টিমিটার, তার মানে কত 11 ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার, যা আসে সেটা আমি একটু লিখে দিচ্ছি এখানে তোমার। হাই 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 আমি কি এশিয়ার মান বাই করতে, হাই 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 সরি, আমি তো বাই করবো ওমেগা স্কোয়ারের মান, আমার তো লাগবে ওমেগা স্কোয়ারের মান, তাহলে এখানে ওমেগা স্কোয়ার সমান সমান কত হবে, ওমেগা স্কোয়ার সমান সমান হবে হচ্ছে 2 ইন্টু ই কে ডিভাইডেড বাই এম ইন্টু এ স্কোয়ার, ওকে। 2 ইন্টু 0.11, আচ্ছা 150 গ্রাম, তার মানে 150 ভাগ 1000, 150 ভাগ 1000 ইন্টু এ স্কোয়ার কত 11 ভাগ 100 হোল স্কোয়ার, এটা সমান সমান কত, ওমেগা স্কোয়ার সমান সমান কত, আমি কি লিখছিলাম ওমেগা স্কোয়ার সমান সমান কত, ওমেগা স্কোয়ার সমান সমান 11.02, ওকে। তাহলে 11.02 রেডিয়ান পার সেকেন্ড, এটা হবে হচ্ছে তোমার রেডিয়ান স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার 4, এটা হবে, ওকে। রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আচ্ছা রেডিয়ান স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার 4, কারণ ওমেগা স্কোয়ার করছো। আর তুমি যদি চাও এখানে একক বসাবো না, এখানে তুমি একক বসাও না, ওকে। তুমি ডিরেক্ট এখানে তুমি মানটা বসায় দাও, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স, অতএব এটা হবে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স মানে হচ্ছে 11.02 ইন্টু এক্স সমান সমান 0। আশাবাদী এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ওকে।
সমীকরণ নির্ণয় করে যে আমি সমীকরণ নির্ণয় করে ফেলছি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 11.02 এক্স সমান সমান 0, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। অনেকে তোমার কি এটা একটু অন্যভাবে ভাবে, কিন্তু অন্যভাবে ভাবার কিছু নাই, এটা খুব সিম্পল ব্যাপার বলছে, সমীকরণ নির্ণয় করতে বলছে, সমীকরণ নির্ণয় করছে, তোমাকে এটা বলছে সমীকরণ সমাধান করো, কারণ সমীকরণ যদি সমাধান চাই তো এটা তোমরা আসলে পারতা না। ওকে, কারণ তোমরা ডিফারেন্সিয়ালে যে ইকুয়েশনের কোনো সলভ তোমরা শিখো না, এগুলো তোমরা শিখবা যখন তোমরা ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়বা, তখন তোমরা এগুলো শিখবা সমীকরণ সমাধান করা। এখন তোমাদের সমীকরণ সমাধান করা লাগবে না। ওকে ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এবং তোমরা যারা যারা চাও যে ভাইয়া না আমার একটু খটকা লাগতেছে, আমি এটার এককটা দিয়ে দিই, তাহলে ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, সরি ওমেগার একক কি, ওমেগার একক কিন্তু রেডিয়ান পার সেকেন্ড, তাহলে ওমেগা স্কোয়ারের একক কী হবে, রেডিয়ান স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, রেডিয়ান স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে একক কী হবে, রেডিয়ান স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরেরটা কি বলছে, সাম্যাবস্থা হতে 5 সেন্টিমিটার দূরত্বে গতিশক্তি বিভব শক্তির সমান কিনা, গতিশক্তি বিভব শক্তির সমান কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো একটা জিনিস জানি যে গতিশক্তি বিভব শক্তি সূত্র, সেটা কি, সেটা হচ্ছে বিভব শক্তি ইপি ইকুয়ালস টু তোমার বিভব শক্তি ইপি ইকুয়ালস টু হাফ অফ কে ইন্টু এক্স স্কোয়ার, আর গতিশক্তি ইকুয়ালস টু হাফ অফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি কোনোভাবে যদি কে এর মানটা যদি বের করতে পারো তাহলে তো হয়ে যাবে, তুমি যদি কোনোভাবে যদি কে এর মানটা বের করতে পারো তাহলে তো হয়ে যাবে। দেখো কে এর মান বের করা সহজ, কেমনে, তুমি কিন্তু গতে কিন্তু ওমেগার মান কিন্তু বের করছোই, তুমি কিন্তু গতে কিন্তু ওমেগার মান বের করছো, তো ওমেগার মান দিয়ে কে এর মান বের করতে পারবা। আমরা জানি কে ইকুয়ালস টু এখানে আমরা জানি ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। এখান থেকে তুমি চাইলে কিন্তু কে এর মানটা কিন্তু বের করতে পারো। তুমি ওমেগার মান বের করছো, এম এর মান জানো কত 150 গ্রাম, তাহলে কে এর মানটা কিন্তু ইজিলি তুমি বের করতে পারো। ওকে, বাট আমরা অন্য একটা পদ্ধতি দিয়ে এই ম্যাথটা সলভ করে, যেহেতু তোমরা এই একটা পদ্ধতি জানো তাহলে আরেকটা পদ্ধতি জানলে তোমাদের উপকার হবে। ওকে, তাহলে আসো আরেকটা পদ্ধতি কি খেয়াল করো। দেখো তো ভাইয়া, তোমাকে কিন্তু একটা কোশ্চেন এখানে বলে দিচ্ছে, একটা লেখা বলে দিচ্ছে সাম্যাবস্থায়, তাহলে সাম্যাবস্থায় এর গতিশক্তি, সাম্যাবস্থায় গতিশক্তি কত জুল, 0.01 জুল। আমরা কি জানি না যে সাম্যাবস্থায় কি মোট শক্তি গতিশক্তি, দেখো আমরা একটু লিখি এটা এইভাবে যে সাম্যাবস্থায় মোট শক্তি ই টোটাল সমান সমান গতিশক্তির সমান, যেটা হচ্ছে 0.01 জুল। ওকে, তাহলে ই টোটালের সূত্র কি আমরা তো জানি, হাফ অফ কে এ স্কোয়ার ইকুয়ালস টু 0.01। আমি এখান থেকে যদি হাফ অফ কে এর মান যদি বের করি তাহলে এটা কত হবে বলো তো, এটা কত হবে, এই 0.01 এটা সমান সমান কি, এটা সমান সমান তো ইটি, তাই না, এই যে হাফ অফ কে স্কোয়ার ইটি। ওকে, তাহলে এটাকে আমি ই ধরি, তাহলে ই ডিভাইডেড বাই এ স্কোয়ার, ই ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা হচ্ছে হাফ অফ কে এর মান। এখন বলতে পারো ভাই হাফ অফ কে এর মান কেন বাই করলেন, দেখো হাফ অফ কে এর মান কেন বাই করছি, হাফ অফ কে সমান সমান কি ই ডিভাইডেড বাই স্কোয়ার, যেখানে ই এর মান কত, ই এর মান হচ্ছে 0.01। ওকে, তাহলে এটা বের করে আমার লাভটা কী হয়েছে, দেখো এটা বের করে আমার এভাবে লাভ হতে পারে, সেটা হচ্ছে দেখো ইপি সমান সমান হাফ অফ কে এ স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এটা আমি কালার চেঞ্জ করে দিই, ইপি ইকুয়ালস টু হাফ অফ কে ইন্টু এ স্কোয়ার। এই হাফ অফ কে মানে কত, হাফ অফ কে মানে কত, হাফ অফ কে মানে হচ্ছে তোমার ইপি সমান সমান তো তোমার ইপি সমান সমান তোমার কি, ইপি সমান সমান হচ্ছে তোমার, ওরে ভাই এনে মুছে ফেল পুরোটা, কে এক্স স্কোয়ার। তাহলে হাফ অফ কে মানে কি, হাফ অফ কে মানে হচ্ছে ই বাই এ স্কোয়ার। তাহলে খেয়াল করো ই বাই এ স্কোয়ার ইন্টু কি এক্স স্কোয়ার, তাহলে এর মান তো তুমি জানো, এর মান কত, এর মান হচ্ছে 0.01, এ স্কোয়ারের মান কত 11 সেন্টিমিটার, তাহলে 11/100 হোল স্কোয়ার ইন্টু এক্স এর মান কত, দেখো তোমাকে বলছেই কিন্তু এখানে কিন্তু তোমাকে কিন্তু বলেই দিচ্ছে যে 5 সেন্টিমিটার দূরে। ওকে, 5 সেন্টিমিটার দূরে, এটা হচ্ছে এক্স এর মান, এটাই হচ্ছে আমাদের কিসের মান, এক্স এর মান। ওকে, তাহলে 5/100 হোল স্কোয়ার, তাহলে 5/100 হোল স্কোয়ার, এটা করলে কত হবে, এটা করলে তোমার যা হবে সেটা হচ্ছে 0.00207 জুল, 0.00207 জুল। ওকে, এখন দেখো তো ই কে বাই করবা কেমনে, খুবই সহজ। আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি না যে ভাইয়া ইপি প্লাস ই কে ইকুয়ালস টু ইটি, তাহলে ই কে সমান সমান কত হবে, ই টোটাল মাইনাস ইপি। ই টোটাল কত, ই টোটাল হচ্ছে 0.01 মাইনাস এটা কত
0.00207, এটা কি আসলে 0.00207? হ্যাঁ, 0.00207। এটা কত আসবে? 7.78। এটা কত আসবে? 7.78 সেন্টিমিটার দিছে, 7.78 সেন্টিমিটার দিছে। আচ্ছা, 7.78 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 7.78 সেন্টিমিটার। তাহলে 7.78 0.078 এরকম মনে আছে, তাই না? 0.078। ওকে, এরকমই তো আসার কথা। এত মিটার। ওকে, এখন তোমাকে বলছে যে গতিশক্তি বিভব শক্তি সমান কেন? অ্যান্সার হচ্ছে সমান না। অতএব ইপি নট ইকুয়ালস টু ইকে, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তুমি এবারটা বুঝতে পারছো, খুবই সহজ একটা ম্যাথ ছিল। ক্লাস নিতে নিতে তোমাদের ফোনে চার্জ শেষ হয়ে গেছে, চার্জটা দিয়ে আবার আসছি। আসো দেখো, আমরা 8 নাম্বারটা একটু সলভ করি। কি বলছে? দুটি শূন্যরেখা থেকে নিঃসৃত শব্দ তরঙ্গের সমীকরণ 0.1 sin π/25। আচ্ছা, এটা একটু ভালো মতো আমি লিখে দিই। এটা হচ্ছে y1 ইকুয়ালস টু, আমি এখানে লিখি y1 ইকুয়ালস টু 0.1 sin π/25 100t - x। ওকে, আর y2 সমান সমান কত লিখছে? 0.1 sin pi 14t - x ডিভাইডেড বাই 7.143। ওকে, তোমাকে গ নাম্বার কোশ্চেন করছি কি? প্রথম শূন্যরেখা হতে নিঃসৃত তরঙ্গ একটি একমুখ খোলা নলে প্রথম উপসর সৃষ্টি করলে নলের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা কি উপসরের কনসেপ্ট পড়ছো? যদি না পড়ো তাহলে তোমরা অবশ্যই পড়ো। আমি তোমাদের কনসেপ্টটা বলে দিচ্ছি যে প্রথম উপসরের ক্ষেত্রে তোমার যেই সূত্রটা তোমাদের কাজে লাগে সেটা হচ্ছে এরকম, যে তোমার উপসর যে সূত্র সেটা হচ্ছে F ইকুয়ালস টু 3b ডিভাইডেড বাই 4l। এরকম মনে কোনো একটা সূত্র, তাই না? 3b ডিভাইড বাই 4l। এটাকে আমি কি ঠিক লিখছি নাকি ঠিক লিখিনি? আমি একটু দেখে দাও তো। হ্যাঁ, ঠিক আছে, তার মানে মনে আছে। F ইকুয়ালস টু 3b ডিভাইডেড বাই 4l। তাহলে L ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? 3b ডিভাইডেড বাই 4 ইন্টু এফ। ওকে, L হচ্ছে নলের দৈর্ঘ্য, v হচ্ছে তরঙ্গের বেগ, f হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। এখন আসো প্রথমটা থেকে আমি একটু বের করি। তাহলে দেখো তো, আমার প্রথমটাকে যদি অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে যদি একটু মিলাই, যে y ইকুয়ালস টু a sin twice pi by lambda vt minus x। তাহলে তুমি দেখতে পারবা এখান থেকে v সমান সমান কত? এখান থেকে v সমান সমান হচ্ছে তোমার 100 মিটার পার সেকেন্ড, এবং twice pi by lambda সমান সমান কত? twice pi by lambda সমান সমান হচ্ছে π/25। তাহলে এখান থেকে তুমি ল্যামডা সমান সমান পাবো হচ্ছে 50। তাহলে আমরা জানি v ইকুয়ালস টু f ল্যামডা। তাহলে f সমান সমান তুমি কত পাবা? 2 হার্টজ। f সমান সমান কত পাবা? 2 হার্টজ। তাহলে আমি এখানে যদি বসায় দেই 3 ইন্টু 100 4 ইন্টু 2, এটা হচ্ছে 25, 3 25 75/2 হচ্ছে 37.5 মিটার। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা যদি বুঝতে পারো তারপর আচ্ছা এটা করি। এটা কি? ওকে, ঠিক আছে, তাহলে এটা করি। এটা বলছে কি? এটা বলছে তোমার কি? দেখো, আমি একটু জিনিস লিখে রাখছিলাম এখানে, সেটা হচ্ছে দেখো তোমার গত আমরা কি পাই? f1 সমান সমান কি 2 হার্টজ। এবং দেখো বিট কি? আসলে বিট হচ্ছে তোমার কম্পাঙ্কের পার্থক্য, এবং বিট তুমি যদি ভালো মতো যদি বুঝতে চাও তাইলে বিটের জন্য সবচেয়ে বেস্ট ক্লাস বাংলাদেশে ভাই অন্যরকম পাঠশালা সোহাগ ভাই নিছে। 5 কি 6টা ক্লাস নিছে, অনেক আগে করছিলাম, মনে নেই যে কয়টা ক্লাস নিয়েছিল, মেবি 5টা ক্লাস বা 6টা ক্লাস নিছে। অন্যরকম পাঠশালা যাবা, বিট সোহাগ ভাই পড়াইছে ভাই, এর থেকে অনবদ্য ক্লাস পৃথিবীতে থাকতে পারে না, বাংলাদেশে তো অবশ্যই থাকতে পারে না। সোহাগ ভাইয়ের ক্লাস করো, বিট সম্পর্কে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আসো আমরা কি করব দেখো। আমরা প্রথমে কোশ্চেনটা বলি, বলছে কি? দ্বিতীয় শূন্যরেখাটি ঘষে শূন্যরেখা দুটিকে একত্র করে এটা কি লিখছিলাম? ওকে, বলছে দ্বিতীয় শূন্যরেখাটি ঘষে শূন্যরেখা দুটিকে একত্রে শব্দায়িত করলে বিট সংখ্যা দ্বিগুণ করতে দ্বিতীয় শূন্যরেখার কম্পাঙ্কের কি পরিবর্তন করতে হবে? অর্থাৎ তোমাকে কি বলছে?
যে প্রথম কি কিছু একটা বিটের মান ছিল, প্রথম কি কিছু একটা বিটের মান ছিল, তারপর তুমি কি করছো, তারপর তুমি দ্বিতীয় সুস্থলাকাকে একটু ঘষছো, ওর ভরটা কমায় দিছো, ওর ভরটা কমানোর পর বিটের একটা মান পাইছো। এখন বলছে ওই বিট পাওয়ার জন্য, ওই বিট সুস্থলাকা ঘষার পর যে বিটটা পাইছো সেই বিটের মান পাওয়ার জন্য দ্বিতীয় সুস্থলাকার কম্পাঙ্ক কত পরিবর্তন করতে হবে। তার আগে আমি একটু এখানে দেখি যে দ্বিতীয় সুস্থলাকার কম্পাঙ্ক কত। আচ্ছা y2টা কি আছে দেখো তো, y2 সমান সমান আছে হচ্ছে 0.1 সাইন, ভাই পায়ের সাথে গুণ করে দাও তো, 14 পাই টি মাইনাস এক্স বাই 7.143। আচ্ছা এত। তাহলে দেখো আমরা এটাকে একটু, আচ্ছা এটাকে আমি মাইনাস পাই বাই 7.143 ইন্টু এক্স এভাবে লিখি। এটাকে আমি আরেকটা অগ্রগামী তরঙ্গের সাথে কম্পেয়ার করি, সেটা হচ্ছে অনেকটা এরকম 0.1 তো না, এটা হচ্ছে তোমার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটাও একটা সমীকরণ হতে পারে। ওকে, তাহলে এই সমীকরণ থেকে আমরা কি বলতে পারি না ভাইয়া যে ওমেগা সমান সমান কত, এখানে ওমেগা সমান সমান হচ্ছে 14 পাই, আবার ওমেগা সমান সমান আমরা কি জানি টোয়াইস পাই এফ ইকুয়ালস টু 14 পাই, তাহলে এফ ইকুয়ালস টু কত 7, অর্থাৎ এটা হচ্ছে F2, তাহলে F2 সমান সমান 7। তাহলে আমি যদি বলি ভাই আগের বিটটা কত, হ্যাঁ আগের বিটটা কত, n ইকুয়ালস টু 7 মাইনাস 2 সমান সমান কত, অর্থাৎ আগের বিটের মানটা হচ্ছে 5, আগের বিটের মানটা হচ্ছে আমাদের 5। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো তো, যখন তুমি সুস্থলাকাকে ঘষছো, দ্বিতীয় সুস্থলাকাকে ঘষার পর মনে রাখবা দ্বিতীয় সুস্থলাকা শলাকা ঘষার পর, দ্বিতীয় সুর শলাকা ঘষার পর তুমি বিটের মান কত পাইছো, বিট সংখ্যা দ্বিগুণ করতে, দেখো বিটের মান তাহলে তুমি কত পাইছো 10 পাইছো, কারণ বিট সংখ্যা তুমি দ্বিগুণ করবা, অর্থাৎ দ্বিতীয় সুর শলাকা ঘষার পর n সমান সমান আমাদের কত হয়েছে, n সমান সমান 10 হয়েছে। ওকে, এবং আমরা কি জানি এই n সমান সমান আমরা লিখবো হচ্ছে F2 প্রাইম মাইনাস F1, অর্থাৎ প্রথমটা তো কোনো তুমি চেঞ্জ করো না, তাহলে প্রথমটার কোনো চেঞ্জ হবে না। আমি দেখবো যে দ্বিতীয়টার কি পরিমাণ চেঞ্জ করলে এই বিট সংখ্যা 10 হইতে পারে। আশা করি তুমি বুঝতে পারছো। এখন একটা জিনিস সবসময় মনে রাখবা, যদি তুমি সহজশলাকে ঘষো, আচ্ছা একটা জিনিস ঘষার পর কি ওর ম্যাটেরিয়ালটা কি চলে যায় না, ওর ম্যাটেরিয়ালটা তুমি ঘষে কি করছো, ম্যাটেরিয়ালটাকে তুমি বলতে পারো শেষ করে দিছো, ডিমিনিশ করে দিছো, ওকে ভ্যানিশ করে দিছো। তাহলে সুস্থলাকে ঘষার পর তোমার জন্য কি হয়, ভর কমে যায়। কি কমে যায়, ভর কমে যায়। এবং একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, যদি ভর কমে যায় তাহলে কম্পাঙ্ক কি হবে, কম্পাঙ্ক বেড়ে যাবে। শর্টকাটে মনে রাখো, দ্বিতীয় সুস্থলাকা তুমি যখন ঘষছো তখন তুমি তার ভর কমায় ফেলছো, ভর কমায় ফেলা মানে তুমি কম্পাঙ্ক বাড়ায় দিছো। তাহলে দেখো তো, চিন্তা করো তো, তোমার কম্পাঙ্ক যদি বাড়ায় ফেলি, আগে তোমার F2 সমান সমান কত ছিল 7 হার্টজ ছিল, তাহলে যেহেতু ভরটাকে কমাইছো কম্পাঙ্কের মান বাড়তে হবে, অর্থাৎ F2 এর মান আগে যা ছিল তার থেকে বেশি হবে। তাহলে F2 এর মান পরিবর্তিত মান কত হবে, F2 প্রাইম সমান সমান কত হবে, এটা আমি একটু বের করবো। F2 প্রাইম সমান সমান কত হবে সেটা আমি বের করবো, এবং এতটুকু আমি বুঝতে পারতেছি যে F2 এর মান অবশ্যই তোমার কি হবে, F2 এর মান অবশ্যই তোমার বেশি হবে, F2 এর মান অবশ্যই তোমার কি হবে, বেশি হবে F2 প্রাইমের মান। তাহলে দেখো তো, আমি যদি এখানে যদি বিটের মান 10 যদি বসায় দেই, সমান সমান F2 প্রাইম মাইনাস F1 এর মান কত, F1 এর মান হচ্ছে 2, তাহলে F2 প্রাইম সমান সমান কত হবে, F2 প্রাইম সমান সমান হবে 12, F2 প্রাইম সমান সমান হচ্ছে 12। তাইলে আমার যখন তুমি বিটটাকে সুস্থলাকে যখন তুমি ঘষার পর ভর কমাইছো, কম্পাঙ্ক 7 হার্টজ থেকে বেড়ে কত হয়ে গেছে, 12 হার্টজ হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি কম্পাঙ্কের কতটুকু পরিবর্তন করছো, অতএব কম্পাঙ্কের পরিবর্তন, দ্বিতীয় কম্পাঙ্কের পরিবর্তন ডেল F2 ইকুয়ালস টু, বুঝতেই পারতেছো 5 হার্টজ। 10 থেকে তুমি 12 থেকে 7 বাদ দাও, 5 হার্টজ, অতএব এতটুকু পরিবর্তন করছি। আশা করি তুমি এই ম্যাথটাও বুঝতে পারছো, এবং এই ম্যাথটা বোঝার সাথে সাথে আমাদের এই 8টা কোশ্চেন সলভ হয়ে গেল। তো এখন থেকে তোমরা যারা যারা প্রিপারেশন নেবা অবশ্যই বই ফলো করবা, সূত্রের প্রতিপাদন করবা, এবং ওই যে হরহামেশা ওই যে ম্যাথ যে সূত্র বসায় ম্যাথের হ্যান ত্যান এরকম করে করবা না। হ্যাঁ অবশ্যই ওগুলো ইম্পর্টেন্ট, বাট কথা হচ্ছে রুট থেকে পড়াশোনা করবা। ওকে, তাহলে আশা করি তোমরা এইগুলো দেখবা। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আমাকে নক দিবা বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবা। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।